আজ থেকে অনেক বছর আগের কথা। আমার বয়স তখন 14-15 বছর হবে। আমার আব্বা মাঠে চাষবাস করতেন। আব্বা প্রায় সময়ই মাঠের কাজে আমাকে নিয়ে যেত। একদিন বিকেলে আমরা ধানের জমিতে কাজ করছিলাম। বলে রাখি, আমাদের গ্রামটা তখন মাঠের মাঝখানে ছিল। মাঠের বুক চিরে একটা রাস্তা 2টা গ্রাম হয়ে এই বাজারে পৌঁছেছে। আমাদের জমিটা বেশ দূরে ছিল। হঠাৎ আব্বা আমাকে বলল, রাজাক, তুই বাড়িতে গিয়ে 1 গামলা লবণ নিয়ে আয়। আপনারা হয়তো জানেন, বিভিন্ন কারণে ধানের জমিতে লবণ দেয়া হয়। তো আমি সোজা বাড়ির দিকে রওনা দিলাম। চিকন আইলের ওপর দিয়ে হেঁটে আসতে অনেক সময় লেগেছিল। প্রায় 1 ঘন্টা লাগলো আমার বাড়িতে আসতে। আকাশ মেঘাচ্ছন্ন থাকায় 5টার দিকেই চারপাশ প্রায় অন্ধকার হয়ে গিয়েছিল। বলে রাখি, আমরা যেদিন রাতে কাজ করার উদ্দেশ্যে মাঠে যাই, সেদিন খাবার আর হ্যারিকেন বা লাইট জাতীয় কিছু নিয়ে যেতাম। সেগুলো রাখতাম আমাদের জমির পাশে আমাদের বানানো কুড়ে ঘরে। আর সেদিন আমরা রাতে কাজ করার উদ্দেশ্যে যাইনি বিধায় আলো নিয়ে যাইনি। আমি লবণের গামলা নিয়ে রওনা দিলাম। তখন প্রায় অন্ধকার নেমে গেছে। পৌঁছাতে পৌঁছাতে অনেকটাই অন্ধকার হয়ে গেছে। এই জন্য আমি আইল ছেড়ে জমির মধ্য দিয়ে হাঁটা ধরলাম। আমাদের জমির কাছে পৌঁছানোর একটু আগে আমি আব্বাকে জোরে ডাক দিলাম। আব্বা খুব ধীরে উত্তর দিল। শব্দটা আসলো ঠিক আমার বাম দিকের কয়েকটি জমির পর থেকে। কিন্তু আমি আমাদের জমিটা চিনি আমাদের বানানো কুড়ে ঘর দেখে। কারণ আমাদের জমির আইলের ধারে এই কুড়েটা বানানো। আর যে জমিটা থেকে শব্দ আসলো সেটা হলো সদরুল কাকার। সদরুল কাকা মারা গেছে আজ থেকে 7 দিন আগে। সদরুল কাকা হিন্দু ধর্মাবলম্বী ছিলেন। আমার সন্দেহ হয় আমি আবার জোরে আব্বা বলে ডাক দিলাম, কিন্তু এবার কোনো আওয়াজ আসলো না। আমি কোনো কিছু না ভেবে কুড়ের দিকে হাঁটা দিই। আমি বারবার ডাকার পরও আব্বা কোনো উত্তর দিচ্ছিল না। আমি আমাদের জমির চারপাশ ও কুড়ে ঘর খুঁজেও আব্বাকে পেলাম না। এবার আমার ভয় লাগতে শুরু করলো। সদরুল কাকার কথা মনে পড়তেই আমার মনে পড়ে গেল কাকার লাশ পোড়ানোর কথা। কারণ আমি সদরুল কাকার লাশ পোড়ানো দেখেছিলাম। তখন সন্ধ্যা পেরিয়ে প্রায় রাত হয়ে গেছে। আবছা দেখা যাচ্ছে এখন সবকিছু। এবার আমি কিছু না ভেবে লবণের গামলাটা আইলের উপরে রেখে সদরুল কাকার জমির দিকে দৌড় দেই। কারণ প্রথম মৃদু আওয়াজটা ওইখান থেকে এসেছিল। কাকার জমির পাশে যেতেই আমি ফিস ফিস হাসির শব্দ শুনতে পাই। শব্দটা মেয়ে কণ্ঠ নাকি পুরুষ কণ্ঠ বোঝা যাচ্ছিল না। একদম নিস্তব্ধ পরিবেশ। ওই ফিসফিসে হাসিটা আমার পুরো শরীর হিম করে দেয়। আমি অনেক কষ্টে সাহস জুগিয়ে ওইখান থেকে দিক বিদিক না দেখে দৌড় দেই। ধানের জমির কাদার মধ্যে কতক্ষণ দৌড়েছি বলতে পারবো না। হঠাৎ কোনো একটা কিছুর সাথে হোঁচট খেয়ে পড়ে যাই। মনে মনে ভাবলাম, আইলে হোঁচট খেয়ে পড়েছি। উঠে আবার দৌড় দিতে যাব, এমন সময় কাতরানোর আওয়াজ শুনতেই পেছনে তাকিয়ে দেখি আব্বার মুখ দেখা যাচ্ছে। বুঝলাম আমি আব্বার শরীরে হোঁচট খেয়ে পড়েছি। আব্বার দিকে তাকাতেই দেখি ধান গাছের মধ্য থেকে শুধু আব্বার মুখ দেখা যাচ্ছে। কাছে গিয়ে দেখি আব্বার কোমরের ওপর পর্যন্ত কাদার ভেতরে পোঁতা। আমি দেখেই জোরে চিল্লাতে শুরু করি এবং বেহুঁশ হয়ে যাই। চোখ খুলে আমি দেখি আমার বাড়ির বারান্দায় খাটে শুয়ে আছি, আর আব্বা মেঝেতে পাটির ওপরে শুয়ে আছে। পাশে বসে আছে মা, দাদি আর প্রতিবেশী 2 জন কাকা। আর আমার বোন আব্বার পা টিপছে। তখন দুপুর। তখন বুঝলাম আমি কত সময় ধরে বেহুশ ছিলাম। আমার সারা শরীর ব্যথায় টনটন করছে, সাথে হালকা জ্বর। আব্বার শরীরেও নাকি সারা রাত অনেক জ্বর ছিল। দুপুরে আমরা খাওয়া দাওয়া করে বারান্দায় সবাই বসি। এবার সবাই আব্বাকে আর আমাকে জিজ্ঞেস করলো কাল মাঠে কি হয়েছিল। আব্বা এর মধ্যেই প্রায় সুস্থ। আব্বা ভয়ার্ত সুরে স্পষ্টভাবেই বলতে শুরু করলেন, আমি যখন রাজ্জাককে লবণ আনতে বাড়ি পাঠিয়ে কাজ করতে থাকি, প্রায় 30 মিনিট পর সদরুলের জমি থেকে সদরুল আমাকে ডাকলো। তার জমি আমার জমির পাশেই। সে সময় তার জমিতে কাজ করার সময় এভাবে হালকা চিল্লিয়ে কথা বলতো, আমিও বলতাম। এভাবেই দুজনের জমি থেকে কাজ করতে করতে কথা বলতাম। আমার ধান গাছে নোনা পোকা লাগায় আমি একটু টেনশনে ছিলাম। এজন্য আমার মনেই ছিল না যে সদরুল 7 দিন আগে মারা গেছে। আমি আগের অভ্যাস মতোই ওর সাথে কথা বলতে থাকি। কথার মাঝে আমি বললাম, সারদুল, নামটা সারদুল হবে। কথার মাঝে আমি বললাম, সারদুল,
আমার ধানে নোনা পোকা লেগেছে রে। সারদুল বলল, কই দেখি। উত্তরটা এলো আমার পেছন থেকে। আমি ভয় পেয়ে গেলাম। এত দ্রুত এভাবে কিভাবে আসলো? পেছনে তাকিয়েই ওর মুখের দিকে তাকাতেই আমার মনে পড়ে গেল, আরে সারদুল তো মারা গেছে 7 দিন হলো। আমার চোখ বড় হয়ে গেল ওকে দেখেই। তখন ওর মুখ স্বাভাবিক ছিল, কিন্তু তারপর আমার চোখের দিকে তাকিয়ে যেন ও বুঝতে পারল আমি এতক্ষণ পর বুঝতে পেরেছি যে ও মারা গেছে। এবার সারদুল ধীরে ধীরে তার ঠোঁট প্রসারিত করে হাসতে শুরু করলো, কোনো আওয়াজ ছাড়া। কি ভয়ানক লাগছিল ওই হাসি আর তার মুখ। আমার পুরো শরীর দিয়ে যেন ঠান্ডা কম্পন বয়ে গেল। এবার সারদুল যেন ওই উঁচু গলায় ঠাট্টার সুরেই বলল, কই দেখি, কেমন পোকা লেগেছে তোর ধানে? তখন মনে হলো আমি বেহুশ হয়ে যাব। এবার সারদুল চোখ লাল করে নরম স্বরেই বলল, কি ভয় পাচ্ছিস? আমার জমির একটু দূরে দূরে অনেকেই যার যার জমিতে সন্ধ্যার পর কাজ করে। আমি চিৎকার করে তাদের ডাকার চেষ্টা করলাম, কিন্তু মুখ দিয়ে আওয়াজ বের হচ্ছিল না। আবার ডাকার চেষ্টা করতেই সারদুল আমার উপরে লাফিয়ে পড়ল, আমাকে কাদায় ঠেসে ধরল। এভাবে কতক্ষণ ধস্তাধস্তি হয়েছে বলতে পারবো না। খুব জোরে আঘাত লাগার পর আমার সাথে কি ঘটেছে আর কিছু মনে নেই। হঠাৎ রাজ্জাকের পায়ের আঘাতে চেতনা ফিরে পেলাম এবং দেখলাম আমার কোমর পর্যন্ত কাদার নিচে। আমাকে এই অবস্থায় দেখে রাজ্জাক চিল্লানি দিয়ে বেহুশ হয়ে যায়। এর কিছু মুহূর্ত পর বেশ কিছু দূর থেকে জোরে আওয়াজ আসলো, কে চিল্লালো রে? কণ্ঠটা আমার চেনা। এটা পাশের গ্রামের রতনের কণ্ঠ। আমি অনেক কষ্ট করে রতনকে রতন বলে ডাক দিলাম। কিছুক্ষণের মধ্যে রতন এসে আমাদের এই অবস্থা দেখে তাড়াতাড়ি তার পাশের জমি থেকে আরো কয়েকজনকে ডেকে এনে আমাদের দুজনকে বাড়ি নিয়ে আসে। আব্বা এতটুকু বলে থেমে গেল, কিন্তু আমি আশ্চর্য হয়ে বললাম, আমি সারদুল কাকার জমি থেকে ভয় পেয়ে প্রায় অনেক দূর দৌড়াই, কিন্তু আশ্চর্যের বিষয় আমি এত সময় দৌড়েও আমার জমি পর্যন্ত এসেছিলাম মাত্র। কারণ আমার আব্বাকে কোমর পর্যন্ত পুঁতে রেখেছিল আমাদের জমিতেই। যাই হোক, 7-8 দিনের মধ্যে আমরা সন্ধ্যার পর আর জমিতে যাইনি। সব স্বাভাবিক হয়ে গিয়েছিল। কিন্তু 10 দিনের পর আব্বা এই বাজারে এসেছিল কিছু জিনিস কেনাকাটা করতে। সেই সময় প্রায় 2 দিন একাধারে টিপটিপ করে বৃষ্টি হচ্ছিল, ঠিক আজকের মতোই। আব্বা বৃষ্টি কমার জন্য অপেক্ষা করছিল। বাজারে অবশ্য গ্রামের অনেকেই ছিল। বৃষ্টি হালকা কমলে আব্বা তাদের জিজ্ঞেস করলো, বাড়ির দিকে যাবে নাকি? কিন্তু তারা বাড়িতে আরো দেরি করে যাবে বলল। তখন আব্বা বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। বাজার থেকে ছোট 2টা গ্রাম পরেই মাঠ শুরু হয়। রাস্তার দুধারেই বিশাল বিস্তৃত মাঠ, আর এই রাস্তার পাশেই আমাদের গ্রামে পৌঁছানোর ঠিক 1/2 কিলোমিটার আগে একটা শ্মশান। রাস্তায় ভীষণ কাদা হওয়ায় আব্বা খুব ধীরে ধীরে হাঁটছিল। এভাবে হাঁটতে হাঁটতে আব্বা শ্মশানের কাছে পৌঁছালো। ওই শ্মশান, ওই রাস্তা, ওই গ্রামটায় আমি অনেকবার গিয়েছি। এই সময়ে জায়গাটা অনেক ভয়ঙ্কর। তাহলে এত বছর আগে জায়গাটা কেমন ছিল তা আমি ইম্যাজিন করতে পারি। শ্মশানের পাশেই আছে একটা মন্দির আর একটা তেঁতুল গাছ। তেঁতুল গাছটায় মানুষ মানত করে ইটের টুকরো ঝুলিয়ে রাখে, আর ডান দিকে তার পাশেই একটা কম প্রস্থের নদী বয়ে গেছে, আর নদীর ওপারে আবার মাঠ। এবার বাসায় গেলে আমি শ্মশানের জায়গাটা সহ পুরো ফাঁকা রাস্তা ও গ্রামের ভিডিও আপনাদের শেয়ার করব ইনশাল্লাহ। চলে যাই আবার ঘটনায়। আব্বা শ্মশানের কাছে পৌঁছাতেই একটা শব্দ কানে আসলো, কারা যেন ফিস ফিস করে হাসছে। মনে হচ্ছিল যেন তাকে দেখে কারা যেন হাসছে। তখন আব্বা ভাবলো হয়তো ইঁদুর দৌড়াদৌড়ি করছে, এই জন্য এমন শব্দ হচ্ছে। আব্বা একটু সামনে পৌঁছাতেই কে যেন ডেকে উঠল, রহিম ভাই, ব্যাগে করে কি নিয়ে যাচ্ছ? কণ্ঠটা আব্বার চেনা। এটা সারদুল কাকার কণ্ঠ। ভয়ে আব্বা পাথর হয়ে গেল। আব্বা দোয়া পড়তে পড়তে দৌড় দিল, কিন্তু কয়েক পা পিছলে পড়ল। এবার অনেক জোরে হাসির আওয়াজ আসলো। আব্বা বুঝতে পারল আজকে হয়তো তার আর বাড়ি ফেরা হবে না। আব্বা এবার ডান দিক থেকে শুনতে পারছে একসাথে অনেকের ফিস ফিস হাসির শব্দ, শেয়ালের ডাক। আব্বা তার সর্বশক্তি দিয়ে উঠে দাঁড়িয়ে দৌড় দিতে যাবে, এমন সময় দেখে সামনে সারদুল কাকা দাঁড়িয়ে আছে, তার সাথে পচা তীব্র গন্ধ। আব্বা সারদুলকে দেখেই পেছনের দিকে দৌড় দিল। কয়েক সেকেন্ড দৌড়ানোর পর আব্বা খেয়াল করলো সে লাশ পোড়ানোর জায়গায় ঠিক নিচে নদীর পাড়ে চলে এসেছে। এবার গন্ধটা এত তীব্র যে আব্বার দম আটকে যাচ্ছিল। এমন সময় সারদুল কাকা পেছন থেকে ডাকলো, রহিম ভাই,
বলেই পেছন থেকে আব্বার উপর লাফিয়ে পড়ল। এভাবে পানিতে আবার ধস্তাধস্তি হচ্ছিল। এমন সময় রাস্তা দিয়ে কিছু গ্রামের লোকজন বাজারে যাচ্ছিল। তারা শ্মশানের পাশে এসে পানির ছোপ ছোপ আওয়াজ শুনল আর দেখল বাজারের ব্যাগটা রাস্তায় পুরো কাদামাখা অবস্থায় পড়ে আছে। তারা দ্রুত নদীর পাড়ে গিয়ে দেখল আব্বা পানিতে, নিঃশ্বাস যায় যায় অবস্থা। তারা আব্বাকে পানি থেকে তুলে মন্দিরের সামনে বসালো। আব্বার শ্বাস একটু স্বাভাবিক হতেই তাকে বাসায় নিয়ে চলল। তারা আব্বাকে বাসায় এনে বারান্দায় বসে রইল। আমি, বোন, মা, দিদি সবাই ছিলাম। আব্বা সব ঘটনা খুলে বলল। বাসার সবাই আবার চিন্তিত হয়ে পড়ল। সারা রাত আব্বা জ্বরে ভুলভাল বকছে, আবার বারবার ভয়ে চিল্লিয়ে উঠছে। পরদিন সকালে আমাদের এলাকার হুজুরকে ডাকা হয়। হুজুর বাসায় এসে আব্বাকে দেখেন এবং সব ঘটনা শোনেন। হুজুর আমাকে আর আব্বাকে পানি পড়া আর দোয়া পড়ে দিলেন। এরপর হুজুর বললেন, আমি আমার এক বন্ধুকে নিয়ে রাতে আসব। উনি কয়েক গ্রাম পরেই থাকেন। উনিও একজন ইমাম এবং এসব বিষয়ে তার অনেক অভিজ্ঞতা ও সুনাম আছে। মাগরিবের নামাজের পর হুজুর ও তার বন্ধুটি আসলো। হুজুরের বন্ধুর নাম হলো কাদের, ছদ্মনাম। কাদের হুজুরের পরনের লম্বা পাঞ্জাবি পায়জামা, হাতে তসবিহ। আমরা সবাই বারান্দায় বসে আছি। কাদের হুজুর আগে থেকেই হুজুরের কাছ থেকে সম্পূর্ণ বিষয়টি শুনেছেন। কাদের হুজুর আব্বাকে নিয়ে ঘরের ভেতরে গিয়ে দরজা আটকে দিলেন আর আমাদের সবাইকে বাইরে উঠোনে গিয়ে দাঁড়াতে বললেন। প্রায় ২০ মিনিট পর আব্বা ও হুজুর বের হয়ে আসলেন। আমরা আবার সবাই একসাথে বারান্দায় বসলাম। হুজুর বললেন, একটা খুবই খারাপ জিনের নজর পড়েছে আব্বার ওপর, আর জিনটি নাকি আমাদের জমির পাশেরই একটা পুরাতন গাছে থাকে। দুঃখিত রাসেল ভাই, আমি অনেক চেষ্টা করেও রাজ্জাক চাচার বলা গাছের নামটা মনে করতে পারিনি। আব্বা নাকি মাসখানেক আগে পাশের জমির মালিকদের সাথে ওই গাছটা কেটে ফেলার প্ল্যান করেছিলেন, ওই গাছের নিচে বসেই। আর ঠিক তার কিছুদিন পরেই নাকি গাছটা কেটে ফেলে আব্বা ও পাশের জমির লোকজন। তাদের মধ্যে নাকি সারদুল কাকাও ছিলেন। তখন থেকেই নাকি আব্বাকে ওই জিনটা টার্গেট করে। আমরা সবাই কাদের হুজুরকে জিজ্ঞেস করলাম, তাহলে ওই জিনটা সারদুল কাকা হয়ে কেন সামনে আসে? আর সারদুল কাকার মৃত্যুও কি এই জিনের কারণেই হয়েছে? এর মধ্যেই এশার আজান দিয়ে দিয়েছে। কাদের হুজুর বলল, আমার এখনো অনেক কিছু জানা বাকি। নামাজ পড়ে এসে আমাদের জানাবে বলে তারা মসজিদের উদ্দেশ্যে চলে গেল। আমরা সবাই বারান্দায় বসেছিলাম। চারিদিক নিস্তব্ধ, ঝিঝি পোকার আওয়াজ থেমে গেছে। হুজুর যাওয়ার আনুমানিক 10 মিনিট পর আমাদের ঘরের খড়ের চালে খসখস শব্দ উঠল। বুকটা কেঁপে উঠল। এই নিস্তব্ধতার মধ্যে এরকম শব্দ। এবার আমরা সেই পরিচিত ফিস ফিস হাসির আওয়াজ শুনলাম। সবাই শুনল, আমি, বাবা, মা, দিদি। হঠাৎ খেয়াল করলাম আমার বোন কোথাও নেই। এরপর আমার বোনের গলা শুনতে পেলাম আমাদের ঘরের চাল থেকে। আমরা দ্রুত বাইরে এসে দেখি আমার বোন চালের ওপরে বসে আছে আর আমাদের দিকে তাকিয়ে হাসছে। তার হাসিটা দেখে আমার পুরো শরীর হিম হয়ে গেল। মা অস্বাভাবিক কিছু বুঝতে পেরে পাগলের মতো কাঁদতে শুরু করলেন। আব্বা আমার বোনকে নিচে নেমে আসার কথা বলতেই আমার বোন অপরিচিত ছেলের কণ্ঠে বলে উঠল, রহিম, আমি তোকে মেরে এখন থেকে তোর বাড়িতেই থাকবো। আর সাথে সাথে ওই রোমহর্ষক হাসি। আব্বা বোনের এই অবস্থা দেখে কাঁদতে কাঁদতে বলল, আমার যদি কোনো দোষ হয়ে থাকে আমাকে মেরে ফেলো, তারপরেও আমার মেয়েকে ছেড়ে দাও। এর মধ্যেই হুজুর আর কাদের হুজুর বাড়ির সামনে চলে এসেছেন। তাদের আসা মাত্রই আমার বোন ঘরের পেছনের দিকে লাফ দেয়। কাদের হুজুর ও আব্বা দৌড়ে ঘরের পেছনের দিকে যায় এবং আমার বোনকে দুজন মিলে ধরে জোর করে বাড়ির মধ্যে নিয়ে আসে। হুজুর আর কাদের হুজুর আমার বোনকে নিয়ে বারান্দায় বসায়। দুজন মিলেও আমার সমবয়সী বোনের শক্তির সাথে পেরে উঠছিল না। হুজুর দ্রুত একটা গ্লাসে পানি পড়ে আমার বোনের গায়ে ছিটিয়ে দিতেই আমার বোন কিছুটা নেতিয়ে পড়ে। এবার কাদের হুজুর বারান্দায় আমার বোনকে বসিয়ে আমাদের সবাইকে উঠোনে যেতে বলেন। আমরা উঠোনের থেকে হ্যারিকেনের আলোতে দেখেছি হুজুর আর আমার বোন কথা বলছে, কিন্তু কি বলছে সেটা শোনা যাচ্ছে না। প্রায় 10 মিনিট পর দেখলাম আমার বোন বেহুশ হয়ে গেছে। সাথে সাথে হুজুর আমাদের ডাকলো। হুজুর বলল, আমার বোনকে নিয়ে আর কোনো টেনশন নেই। এবার কাদের হুজুর বলল, আপনাদের প্রশ্ন ছিল সারদুল বেশে এই জিন কেন আসে আর সারদুলের মৃত্যুর পেছনে এই জিনই দায়ী কিনা। সারদুলের মৃত্যুর পেছনে এই জিনের হাত নেই, আর তার চেহারা নিয়ে এসেছিল কারণ
আপনার আব্বা রহিম মিয়া আর সারদুলকে ওই গাছ থেকে প্রায় দেখতো এই জিনটা, আর বেশি ভয় দেখিয়ে মারার জন্য সদ্য মৃত সারদুলের চেহারাটাই বেছে নেয় সে। জিনটার লক্ষ্য প্রতিবারই নাকি ছিল আব্বাকে মেরে ফেলা। এবার হুজুর বলল জিনটাকে নাকি তিনি তার জিনের মাধ্যমে বন্দি করে ফেলেছে। কিভাবে বন্দি করেছে তা আমাদের বলেনি। সবকিছু বলে ইমাম সাহেব ও হুজুর চলে গেলেন। আমরা অনেক বেশি ভয় পেয়েছিলাম সবাই। এরপর সব স্বাভাবিক হয়ে যায়। আমরা সবাই প্রায় ভুলে গিয়েছিলাম বিষয়টা। 7-8 মাস পরে আব্বা বিকেলে জমিতে যায় ধান ক্ষেত দেখতে। তখনও আমাদের জমিতে ধান চাষ করা হয়েছিল, আর টিপটিপ বৃষ্টি হচ্ছিল 3-4 দিন ধরে, যদিও বর্ষাকাল ছিল না তখন। এশার আজান দেওয়ার পরেও আব্বাকে বাড়িতে ফিরে আসতে না দেখে আমরা সবাই চিন্তিত হয়ে পড়ি। আব্বা জমিতে কোনো কাজের উদ্দেশ্যে যায়নি, শুধুমাত্র ক্ষেত দেখতে গিয়েছিল। তারপরও এত দেরি কেন করছে? তারপর মা আমাদের পাশের বাসার এক কাকাকে বলে মাঠে যেয়ে দেখতে বলল। আমাদের সাথে পাশের বাসার আরো একজন আসলো। আমরা মাঠের উদ্দেশ্যে বের হলাম। প্রায় 30 মিনিট পর আমাদের জমির পাশে এসে পৌঁছালাম, কিন্তু কোথাও কাউকে দেখতে পেলাম না। এবার আমরা সবাই মিলে আব্বাকে ডাকতে লাগলাম, কিন্তু কোনো সাড়া পেলাম না। হঠাৎ আমাদের চোখ গেল ধান ক্ষেতের মধ্যে। দেখি আব্বার মাথা দেখা যাচ্ছে। সবাই দৌড়ে সেখানে গিয়ে দেখি আব্বা বুক সমান মাটির নিচে পোতা। 3 জন কি করব বুঝতে পারছিলাম না। কান্না শুরু করে দিলাম। আর একজন সোজা দৌড়ে বাড়ির দিকে চলে গেল গ্রামে খবর দিতে। পাগলের মতো আমি কেঁদেই চলেছি। এর মধ্যে সাথে থাকা কাকা সব দেখে বলল আব্বা আর বেঁচে নেই। বেশ কিছুক্ষণ পর গ্রামের অনেক মানুষ একসাথে মাঠের দিকে আসতে দেখা গেল। সবাই এসে আব্বার লাশ তুলল। এভাবেই এই কালো অধ্যায়ের শেষ হলো। আমাদের সবার মনে তখন একটাই প্রশ্ন, হুজুর বলেছিল ওই জিনটাকে নাকি বন্দি করেছে, তাহলে আমার আব্বার এভাবে কেন মৃত্যু হলো? বলতে বলতে রাজ্জাক চাচার চোখ গড়িয়ে জল পড়তে লাগলো। আমি আবার চাচার কাঁধে হাত দিয়ে সান্ত্বনা দিলাম। স্বাভাবিক হতেই আমি রাজ্জাক চাচাকে জিজ্ঞেস করলাম, আমি আপনার ঘটনাটা যদি ভূত.com-এ শেয়ার করি তাহলে আপনার আপত্তি আছে? রাজ্জাক চাচা আপত্তি না করায় আমি ছদ্মনাম দিয়ে ঘটনাটা শেয়ার করলাম। আমার হাতে সময় কম থাকায় রাজ্জাক চাচা আমার কাছে ঘটনাটা সংক্ষিপ্ত আকারে বলেছে। ততক্ষণে বৃষ্টি কমে গেছে। তারপর আমি রাজ্জাক চাচাকে সালাম দিয়ে আবার দেখা হবে বলে গন্তব্যের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। ভূত.com-এর দীর্ঘায়ু কামনা করি। আমার ঘটনা এখানেই শেষ। ঘটনাটি সিলেক্ট হলে দয়া করে আমাকে জানাবেন। অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে আপনার ঘটনা পাঠানোর জন্য। এবং আমি একটা কথাই আপনাকে বলবো, নামগুলো ছদ্মনাম দিয়েছেন, আমি এর জন্য এই নামটা বুঝতে পারিনি। প্রথমে পড়ছিলাম সদরুল, পরে দেখলাম যে না সদরুল না সারদুল, এবং আপনি বলছেন এটা হিন্দু নাম। তো যাই হোক, আপনি সবগুলো নাম ছদ্ম ব্যবহার করেছেন, ভালো কথা। জায়গাগুলোর নাম হয়তো ছদ্ম ব্যবহার করেছেন কিনা, জায়গার নাম তেমন ওভাবে নিয়েও। যাই হোক, ঘটনা পাঠিয়েছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। এবং ঘটনাটি খুবই অদ্ভুত, কিন্তু এই ঘটনাটার সমাপ্তি হয়েছে একটা দুঃখজনক পরিণতির মধ্য দিয়ে। সেটা আমাদের সবার জন্যই খুব দুঃখজনক। আমরা তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি। আল্লাহ পাক তাকে মাফ করুন, তাকে শান্তিতে রাখুন। যাই হোক, থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে থাকার জন্য এবং আমাদের সাথে ঘটনা শেয়ার করার জন্য। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। কেন কেন তুমি আসো? আমি শুধু তোমার সাথেই থাকতে চাই। কিভাবে সম্ভব? মৃতদের এই পৃথিবীতে থাকতে নেই। তুমি তুমি চলে যাও, চলে যাও, প্লিজ চলে যাও, চলে যাও। সবটাই কি ইলুশন, নাকি অন্য জগতের কেউ কখনো হাজির হয়ে যায় চোখের পলকে? ভূত.com with Russell। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমরা কথা না বাড়িয়ে দ্বিতীয় ঘটনায় যাব, তবে তার আগে জানিয়ে দিই আমাদের ইমেল অ্যাড্রেস russell.bhoot.com@gmail.com। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনাগুলো আমাদের পাঠিয়ে দিন। সেই কবে আমরা করেছিলাম 13তম এপিসোড, আনলাকি 13, ভয়ঙ্কর 13, যাই বলি না কেন।
এবং সেই 13তম এপিসোড, তার আগে একটা 2 বসে আজকে হচ্ছে 213তম এপিসোড। অনেকগুলো এপিসোড আমরা আসলে শেষ করলাম এবং সামনে আরো এগিয়ে যেতে চাই। যদি আপনারা সঙ্গে থাকেন, আশা করছি আপনারা এভাবেই আমাদের পাশে থাকবেন সব সময়। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। প্রিয় রাসেল ভাই, আসসালামু আলাইকুম। আমি জানি আপনি সবসময় ভালোর দলে। যিনি ভূত.কমের সকল শ্রোতাদের ভালো রাখার চেষ্টা করেন, তিনি ভালোর দলে থাকবেন না তা আবার কি করে হয়? যাই হোক, আমি সাইদ। আমার বাসা প্রত্যন্ত ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার একটি গ্রামে। এবং তারপরে তিনি একটা ঠিকানা দিয়েছেন যেটা শেয়ার করতে মানা করেছেন। তারপরে তিনি লিখছেন, আমার গ্রামের প্রায় অধিকাংশ মানুষই ভূত.কমের শ্রোতা হওয়ার দরুন আমি আমার গ্রামের নামটি শেয়ার করছি না। তবে আমি একটি ক্লু দিচ্ছি। মেঘনা নদী ঘেঁষে যাওয়া যায় সেই গ্রামের বাজারে। একসময় প্রচুর পরিমাণে ইলিশ কম দামে পাওয়া যেত। আমাদের গ্রাম সেই গ্রাম। আমি আজকে আপনার এবং ভূত.কমের সকল শ্রোতাদের কাছে একটি ঘটনা শেয়ার করব, যেটা আমার ফুফাতো বোনের সাথে ঘটে যাওয়া। আমার ফুফাতো বোন সাইফা, ছদ্মনাম, বর্তমান বয়স 19। গত বছর 12 জুন 2021 তারিখে তার বিয়ে হয়েছে। ছেলেটি তার পাড়ারই ছেলে। তার বাড়ি থেকে ছেলের বাড়ি হেঁটে যেতে 5 মিনিটের ব্যবধান। তার স্বামী শাকিল, এটাও ছদ্মনাম, যে বর্তমানে মধ্যপ্রাচ্যে অর্থাৎ সৌদি আরবে একজন প্রবাসী হিসেবে আছেন। তাদের 2 বছরের একটু বেশি রিলেশন ছিল এবং গত বছর ঘরোয়াভাবে কম সংখ্যক মানুষের সামনে ফোনে বিবাহ সম্পন্ন হয়েছে। এরপর শাকিল এখনো দেশে আসেনি। তাদের বিয়ে নিয়ে 2 পরিবারের মাঝেই কিছু সদস্যের আপত্তি ছিল, বিশেষ করে ছেলের মা ও ছেলের বড় বোন। এদের ঘোর আপত্তি ছিল, যা আমরা সমাধান করে আমরা 5 জন সাক্ষীর সহিত বিয়ে সম্পন্ন করি। মেয়ের বিয়ে হয়, শ্বশুর বাড়ি যায়, বাবার বাড়িও থাকে। বেশ ভালোই চলছিল এভাবে। হঠাৎ একসময় সে বুঝতে পারে যে যখন রাতে টয়লেটে যাবার জন্য বা অন্য কোনো কাজে সে বাইরে যায়, তখন বেশ কিছু কালো অবয়ব সে দেখতে পায়। কিন্তু সে যখন তাদের দিকে তাকায়, তারা যেন কোথায় মিলিয়ে যায়। এই কথা তার মা তার ফুপিকে বলার পর উনি এলাকার মসজিদের ইমাম সাহেবকে ঘটনাটি জানান। ইমাম সাহেব বিষয়টি জানার পর আন্টিকে বলেন উনি 3 ঘন্টা পর বিষয়টি জানাবেন। এসার পর উনি বাসায় যান এবং আন্টিকে বলেন, ওইগুলো কিছু বদজিন ছিল, সমস্যা নাই, এই মেয়েকে এরা কিছুই করবে না। এই মেয়ে পরহেজগার, 5 ওয়াক্ত নামাজ পড়া ও তসবিহ জপা, আল্লাহর জিকির করার কারণে তারা তার কিছুই করতে পারবে না। আপনারা চিন্তা করবেন না, আমি একটু তেল পরা দিচ্ছি। এই মেয়েকে প্রতিদিন সন্ধ্যায় একটু করে মাথায় আর পায়ের তালুতে লাগাতে বলবেন, ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। আমার ফুফাতো বোন সেই অনুযায়ী কাজ করাতে আর সমস্যা হয়নি। কিন্তু এই ঘটনা এখানেই শেষ নয়। এভাবে কিছুদিন ভালো চলার পর সাইফার ছোট ভাই আয়মান একদিন সন্ধ্যায় বাজার থেকে বাড়ি যাচ্ছিল। সে যেই রাস্তা দিয়ে যাচ্ছিল সেই রাস্তা সেদিন হঠাৎ করে নির্জন হয়ে যায়। মাগরিবের আজান হয়েছে, সবাই মসজিদে নামাজ আদায়ে ব্যস্ত। তখন সে নির্জন পথ দিয়ে যাবার সময় হঠাৎ করে পেছন থেকে একটি লম্বা কর্কশ ডাক শুনতে পায়, আয়মান। সে পিছনে তাকিয়ে দেখে কেউ নেই। সে ছোট মানুষ, আবারও সামনে চলতে থাকে। একটু পর হুট করে একটি 2 ফুট লম্বা কড়ই গাছের মোটা কাঁচা ডাল তার 2.5 হাত সামনে এসে সজোরে মাটিতে পড়ল। মনে হলো এখনই কেউ যেন গাছ থেকে টেনে ডালটি মাটিতে ফেলল। এটা দেখে সে ভয়ে চিৎকার দিয়ে দৌড় দিল এবং একটি মসজিদ পেয়ে সেখানে বারান্দায় দাঁড়ালো। সেখানে তার এক পাশের বাসার দাদুর সাথে দেখা হলে ওনাকে খুলে বলল সব ঘটনা। উনি ওনাকে বাসায় নিয়ে আসেন। তবে আসার সময় ওই স্থানে উনি কোনো ডাল দেখতে পাননি। সেদিন আয়মানকে একজন পরহেজগার মানুষ ঝাড়ফুঁক করে দেন এবং বলেন যেখানেই যাও মাগরিবের আগে বাসায় ফিরবে। এর কিছুদিন পর আমার বোন সাইফা রাতে ওর দাদির সাথে টয়লেটে যাওয়ার জন্য বের হলো। হঠাৎ করে দেখতে পায় একটি গোলাপি রঙের ড্রেস ও কালো ওড়না পরিহিত কেউ খুব জোরে দৌড় দিয়ে তাদের ছোট ঘর থেকে বের হয়ে পালিয়ে গেল। সে সেখানে চিৎকার দিয়ে ভয়ে অজ্ঞান হয়ে গেল। আন্টি ও আঙ্কেল দ্রুত বের হয়ে এসে তাকে বাসায় নিয়ে পানি ঢেলে কিছুটা স্বাভাবিক করল। মূল ঘটনা এখান থেকেই শুরু। গত 16 সেপ্টেম্বর 2022 শুক্রবার নাইমা হঠাৎ করে সন্ধ্যায় কি যেন বিড়বিড় করতে থাকে। কারোর সাথে কথা বলে না, নামাজও পড়ে না, স্বামী ফোন দিলে ফোনও ধরে না।
চুল ছেড়ে বসে থাকে এবং চোখ দুটো অসম্ভব রকমের লাল হয়ে যায়। আন্টি কিছুটা আঁচ করতে পারেন। সে রাতে আন্টি সাইফার স্বামীর সাথে গভীর সমস্যার কথা বলে এবং কবিরাজ আনার কথা বলে। শাকিল তার বন্ধুর বাবাকে আনতে বলে পার্শ্ববর্তী একটি জেলা থেকে। অন্য ঘরে বসে থেকে কথাগুলো বলে আন্টি, যা সাইফার শোনার কথা নয়। কিন্তু সকালবেলা সাইফা ঘুম থেকে উঠে এসে তার রক্তবর্ণ চোখ আরো লাল করে চুলগুলো ছেড়ে বলে, কবিরাজ, কবিরাজ আনবি? কবিরাজ এনে কি করবি? তুই আমার কিছুই করতে পারবি না। খবরদার, বেশি সামনে পারিস না, অনেক খারাপ হবে। আন্টি তাকে ধরতে গেলে সে আন্টিকে ঘুরিয়ে ফেলে দেয়। আন্টি তাকে বলে সাইফা ঠিক মতো কিছু খায় না, কিন্তু তখন সাইফার শরীরে এত শক্তি ছিল যে সেটা বলে বোঝানো সম্ভব না। এসব কথা শোনার পর আমি তাকে দেখতে যাই, কিন্তু আমার সামনে কোনো সমস্যা না করার কারণে আমি কিছুই বুঝতে পারি না। আমাকে শুধু সাইফা এটুকুই বলে যে, ভাইয়া, আমি স্বপ্নে দেখি একজন আমাকে একটি ঘরে নিয়ে যাচ্ছে এবং সে ঘরে অনেক সুন্দর সুন্দর মিষ্টি, মিঠাই, ফল, আর তারা শুধু বলে তারা আমাকে ওখানে নিয়ে যাবে, আমাকে ওখানেই রেখে দেবে। ঘর ও বাড়িগুলো অনেক সুন্দর, অনেকগুলো বাড়ি, কিন্তু আমি যে বাড়িতে গিয়েছিলাম ওখানে অনেক আলো, আর বাকিগুলোতে আলো নাই। কথাগুলো শুনে আমি চলে আসি। অতঃপর সাইফাকে আন্টি তার মেয়ের স্বামীর কথায় নিয়ে যায় একটি শহরের কবিরাজের কাছে। যারা দুজন ছিলেন তারা তাদের পালিত জিন হাজির করে জানতে পারেন সাইফাকে 10টি বান মারা হয়েছে, যার কারণে সে খেতে পারছে না এবং খেলেও বমি করে ফেলছে, এবং 3টি জিন চালান করা হয়েছে। পরে তারা সেই 3টি জিনকে বলি দিয়ে এবং 10টি বান কেটে দেয়। তাও পুরোপুরি সুস্থ হয়নি সে। বাড়িতে এসে সেই আগের মতোই কোনো পরিবর্তন নেই। অবশেষে আমাদের একজন পরিচিত বুজুর্গ পরহেজগার ব্যক্তিকে আমরা আমন্ত্রণ জানাই এবং সকল সমস্যা ব্যক্ত করে সমাধান চাই। উনি আসেন। রাতে একটি ঘরে সাইফাকে নিয়ে ও আমাকে নিয়ে বসেন এবং উনি ওনার কার্যক্রম শুরু করেন। এতে সাইফা হঠাৎ করে রেগে আগুন হয়ে যায় আর চোখগুলো লাল হয়ে যায় তার। সঙ্গে সঙ্গে আমি সাইফার হাত চেপে ধরি। তখন উনি সাইফাকে উদ্দেশ্য করে বলেন, তোরা কয়জন? উত্তরে সাইফার ভেতরে থাকা কেউ বলে, আমরা শুরুতে 11 জন ছিলাম, কিন্তু 3 জনকে তো তোরা মেরে ফেলেছিস, এখন 8 জন। কজনকে মারবি আজকে? পারলে মার। এই বলেই অট্টহাসি শুরু করে। ব্যক্তিটি বলেন, মারতে চাইলে তোদের এমনি মারতে পারি, তোদের মেরে পাপ নিতে চাই না, তোরা চলে যা। কিন্তু জিনরা বলে, আমরা ইচ্ছা করে আসিনি, আমাদেরকে পাঠানো হয়েছে ওকে না খাইয়ে শুকিয়ে শুকিয়ে শেষ করানোর জন্য। আর কাজটা করেছে ওর খুব কাছের একজন মানুষ, যে তার বিয়েতে সম্মতি দেয়নি, এখন তাকে মেরে ফেলতে চায়। একটি পূর্ণিমার রাতে একজন কুফরি কবিরাজের মাধ্যমে সেই ব্যক্তি একটি রাজহাঁস জবাই করে। সেটা দিয়ে নানা কুফরি মন্ত্র দিয়ে তাকে 10টি বান মারে এবং আমাদের 11 জনকে আটকিয়ে এই কাজে আমাদের পাঠানো হয়। কিন্তু আমরা ওকে মারব না, ও খুব সুন্দর ও পরহেজগার, আমাদের ওকে ভালো লেগেছে, আমরা ওর সাথেই থাকব, তবে ওর কোনো ক্ষতি করব না। জিনরা কিছুতেই যেতে না চাইলে সেই ব্যক্তি নানান রকমের কার্যক্রমের মাধ্যমে জিনগুলোকে তাড়াতে সক্ষম হন। পরে সাইফার সুরক্ষার জন্য উনি সিদ্ধান্ত নেন বাড়ি বন্ধ করার। উনি জানান যে এই কাজের জন্য 13 জন লোক তার প্রয়োজন। তার কথা অনুযায়ী 13 জন লোক নিয়ে আসি আমি, এবং এশার নামাজের পর ওনার কথা অনুযায়ী কাজ শুরু করি সবাই মিলে। কি যে বলবো, যখন সবাই কাজ শুরু করি তখন বাড়ির বাইরে, বাড়ির ভেতরে এত পরিমাণ জোরে জোরে বাতাস বইতে শুরু করলো যেন টিনের চাল উড়িয়ে নিয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত কাজ চলেছিল ততক্ষণ পর্যন্ত সেটা চলেছিল। কাজ শেষ করার পর সব বিপদ কেটে পরিস্থিতি স্বাভাবিক হয়। পরে সেই ব্যক্তি সাইফাকে কিছু নিয়ম কানুন মানতে বলেন এবং 45 দিন বাড়ির বাইরে পা রাখার জন্য নিষেধ করেন। এখনো 45 দিন হয়নি। যাই হোক,
আলহামদুলিল্লাহ, সে মোটামুটি সুস্থ আছে। সবাই তার জন্য দোয়া করবেন মহান আল্লাহ তাআলার কাছে, যেন আল্লাহ তাআলা তাকে সুস্থ রাখেন, বিপদমুক্ত রাখেন। ধন্যবাদ রাসেল ভাই ঘটনাটি পড়ে শোনানোর জন্য। আমি আপনার অতি ক্ষুদ্র একজন ভক্ত, হৃদয়ের অন্তঃস্থল থেকে আপনার জন্য রইল দোয়া ও ভালোবাসা। আমি আপনার সর্বাঙ্গীন সফলতা কামনা করছি। এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন এবং শেষে লিখেছেন, ভূত.com দীর্ঘজীবী হোক। আরো একটা কথা, বান কে মেরেছিল, কে কালো জাদু করেছিল, সেটা তিনি লিখেছেন। যেহেতু পরিবারের মধ্যেই ঘটনাটি ঘটেছে, সুতরাং সেটি তিনি শেয়ার করতে নিষেধ করেছেন, আমি দেখতে পাচ্ছি সামনে। থ্যাংক ইউ সো মাচ। আমরাও সফলতা কামনা করি এবং আপনাকে ধন্যবাদ জানাই ঘটনা শেয়ার করার জন্য। যখন আপনি ঘটনাটি পাঠিয়েছিলেন তারপরে 45 দিন পার হয়ে গেছে, আরো অনেক দিন পার হয়েছে আসলে। যদি আর কোনো কিছু ঘটে থাকে সেটাও আমাদের জানাবেন, যদি আর কোনো কিছু ঘটে নাও থাকে সেটাও আমাদেরকে জানাবেন। আমরা চলে যাবো আমাদের পরের ঘটনায়। আগের ঘটনার একটা কথা আমি বলবো। আগের ঘটনা নিয়ে হয়তো অনেকেরই মনে প্রশ্ন আসছে, আমারও প্রশ্ন আসছে, আমি ভেবেছিলাম কিন্তু বলতে ভুলে গেছি। সেটা হচ্ছে যে আগের ঘটনায় দেখেছিলেন তো যে জিনটিকে বন্দি করা হয়েছিল, বলা হয়েছিল, কিন্তু তারপরেই যে ঘটনাটি বলছিলেন যিনি, তার ছোট বোন অসুস্থ হয়ে যায় এবং তাকে আক্রমণ করে কোনো একটা জিন, এবং তারপরে তার বাবাকেও মৃত্যুর কোলে ঢলে পড়তে হয়। তার মানে জিনটাকে কি আসলেই বন্দি করতে পেরেছিলেন হুজুর? জানাবেন, আপনাদের কাছে এই প্রশ্ন রাখলাম। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আজাবা, শুনতে পাচ্ছেন শব্দটা? ভয়ের আরেক নাম ভূত.com with Russell. ওয়েলকাম ব্যাক। আরো একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাস্তাল্লাহ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আচ্ছা, আগের ঘটনাটি সম্পর্কে একটু বলি। আগের ঘটনায় তিনি বলেছেন যে আমার নাম ঠিকানা শেয়ার করবেন। আমার বোন জামাই, ছোট ভাইয়ের নামগুলো ছদ্মনাম। আমি যেটা সাইফা, শাকিল, আয়মান হিসেবে ব্যবহার করেছি সেটাও চাইলে ব্যবহার করতে পারেন, বা আপনি নিজেও কোনো ছদ্মনাম দিয়ে দিতে পারেন। না, আমরা সাধারণত এটা করি না। আপনি যেভাবে ঘটনা পাঠাবেন সেভাবেই করি এবং আমরা কোনো ছদ্মনাম বা কোনো কিছু আসলে বসাই না। সুতরাং সেইভাবে আপনি যেভাবে পাঠিয়েছেন সেভাবেই পড়ে শোনালাম। যাই হোক, কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি আমাদের তৃতীয় ঘটনায়। আসসালামু আলাইকুম প্রিয় রাসেল ভাই, আশা করি আল্লাহর রহমতে আপনি ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমি প্রত্যয় হাবিব অর্ক। আমি গাইবান্ধা জেলার মহিমাগঞ্জ থেকে বলছি। আজকে ভূত.com-এ আমার তৃতীয় ঘটনা শেয়ার করছি। এটি 80-র দশকের একটি ঘটনা, আর এই ঘটনাটি যার সাথে ঘটে তিনি সম্পর্কে আমার একজন কাকা। তিনি যেভাবে বলেছেন আমি সেভাবেই বর্ণনা করছি। প্রতিদিন দুপুরের পর অলস সময়টায় আমি বাজারে যাই শুধু চায়ের দোকানে বসে আড্ডা দেওয়ার জন্য। এটা আমার নিত্যদিনের অভ্যাস। তবে আজ খুব তাড়াতাড়ি চলে এসেছি। দোকানি এখন বাড়ি থেকে ফেরেনি, তাই ভাবলাম দোকানি আসতে আসতে মাছের বাজারটা ঘুরে দেখি। এই দুপুরের সময়টা মাছের বাজারও খালি পড়ে থাকে, একটা দোকানেও এখনো বসেনি। ফিরে আসবো এর মাঝেই দেখি একটি ভ্যান গাড়িতে করে কানাই মাঝি কিছু মাছ নিয়ে আসছে। আমাকে দেখেই বলল, ও দাদা, দেখে যান গো, একেবারে পদ্মার ইলিশ নিয়ে আসছি, এনা আগেই মাল নামে আনলাম। কাছে গিয়ে দেখলাম মাছগুলো ভালোই, আর দামও আমার সাধ্যের মধ্যেই, তাই বেশি দামাদামি না করে নিয়ে নিলাম। মাছ নিয়ে বাড়ি ফিরছিলাম, এর মাঝেই প্রচণ্ড বাতাস শুরু হয়। ঘন কালো বর্ণের মেঘ ও ঝঞ্ঝা, এবং এর সঙ্গে হাত ধরাধরি করে ঝড়ের আগমন ঘটছে। এই অবস্থায় কোনোভাবেই বাড়ি ফেরা সম্ভব নয়। আশেপাশে কোনো বাড়িঘরও নেই, তার চেয়ে বরং সামনের ওই বটগাছটার নিচে কিছুক্ষণ দাঁড়াই। বৃষ্টি কমে গেলেই আবারও হাঁটা ধরব। বেশ পুরনো একটি বটগাছ, এর ডাল পাতা এমনভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে যার কারণে এখানে খুব একটা বৃষ্টি পড়ছে না বললেই চলে। এই কঠিন ঝড়ের মাঝে প্রকৃতি যেন আমার ওপর ছাতা ধরে আছে। গ্রামের মুরব্বীদের কাছে শুনেছিলাম একসময় নাকি সন্ধ্যা নামলেই এই বিশাল আকৃতির বটগাছটিতে জিনের আনাগোনা দেখা যেত। তাই সন্ধ্যার পর এই গাছের নিচে দিয়ে কেউ হাঁটাচলা করার সাহস পেত না। এখনো হুড়মুড়িয়ে বৃষ্টি পড়ছে, ঘন অন্ধকারে আচ্ছন্ন হয়ে গেছে চারদিক। বিকেল পেরিয়ে সন্ধ্যা হয়ে যাচ্ছে, বৃষ্টি থামারও কোনো লক্ষণ দেখছি না। ক্ষুধার জ্বালায় পেটে টান পড়েছে, শরীরটাও কাঁপছে। তাই সিদ্ধান্ত নিলাম এখানে না থেকে হাঁটা ধরি। এমনিতেও
অনেক ভিজে গেছি। এই সময় তীব্র আলোর ঝলকানি ঠিক যেন আমার মাথার ওপর মাঝ বরাবর। আকাশ যেন ক্ষোভেই ফেটে পড়ে। প্রকৃতির এই ভয়ঙ্কর খেলা দেখে আর সাহস হল না সামনে এগিয়ে যাবার। আমি আবারও গাছের মোটা শেকড়টার উপরে বসলাম। আমার চারপাশটা কেমন নিস্তব্ধ হয়ে গেল। হঠাৎ চোখ পড়ল পাশের আখ ক্ষেতের দিকে। দুটো চোখ জল করে তাকিয়ে আছে আমার দিকে। একটু ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসতে লাগলো। ভয়ে আমার শরীরের লোম দাঁড়িয়ে গেল। ছুটে পালাবো, আর তখনই ঘেউ ঘেউ করতে করতে কুকুরটি আমার কাছে আসলো। স্বস্তির নিঃশ্বাস ফেললাম। যাক, এই পরিস্থিতিতে তাও একটা সঙ্গী পাওয়া গেল। কিন্তু অবাক করার বিষয় হলো, এই এত বৃষ্টির মাঝেও কুকুরটি একটুও ভেজেনি। সম্পূর্ণ শুকনো শরীর। কুকুরটি এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। আমিও তাকিয়ে ওর চোখের দিকে। কেমন যেন একটা ঘোরের মধ্যে চলে যাচ্ছি। নিজেকে আর স্বাভাবিক রাখতে পারছি না। পরিবেশটা ক্রমশই পাল্টে যাচ্ছে। আমার আর কিছুই ভালো লাগছে না। একটা ঢিল নিয়ে মারলাম কুকুরটার দিকে। স্বাভাবিকভাবে কুকুরটা পালানোর কথা ছিল, কিন্তু তা না করে এমন করুণ সুরে কান্না শুরু করলো। কান্নাটা এত বেদনাদায়ক যা কেউ সামনে না থাকলে অনুভব করতে পারবে না। নিজেকে তখন পৃথিবীর সবচাইতে খারাপ মানুষ মনে হচ্ছিল। কুকুরটির করুণ সুর আমাকে আরো ঘোরের মধ্যে নিয়ে যাচ্ছে। এটা সহ্য করার মতো না। আমি জানতাম এমন কিছুই হয়েছে। কতবার বলেছি এই বর্ষাকালে ছাতা ছাড়া বের হবে না। এর মাঝে কখন যেন আমার স্ত্রী ছাতা নিয়ে আমাকে খুঁজতে খুঁজতে এখানে চলে এসেছে। কি গো, কি হলো? দাও, ব্যাগটা আমার হাতে দাও। না না, দরকার নেই, আমি নিয়ে যাচ্ছি, চলো। এই বলে আমি উঠে দাঁড়ালাম। কুকুরটার কান্না যেন বেড়েই চলেছে। আমি ওকে পাত্তা না দিয়ে আমার স্ত্রীর সাথে হাঁটা ধরলাম। তখনও গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। এমনিতেই সবকিছু কেমন যেন এলোমেলো লাগছিল। তার মাঝে খেয়াল করলাম আমার স্ত্রীর হাঁটার চলনটা কেমন যেন পরিবর্তিত হয়ে গেছে। কেমন যেন এক মাপে হেঁটে চলছে। কাদামাটির এই রাস্তায় এমনভাবে হাঁটাটা অস্বাভাবিক। আমি ওকে বললাম, একটু আস্তে ধীরে চলো। আমার কথায় যেন কোনো কর্ণপাতই করল না সে। কিছু দূর যাওয়ার পর সে আবার বলল, মাছের ব্যাগটা আমার হাতে দাও। আরে দরকার নেই, চলো, দিতে বলছি দাও। ধুর, চলো তো। আমি যদি তখনই ওর হাতে ব্যাগটা দিয়ে দিতাম তাহলে হয়তো আমাকে এমন একটা পরিস্থিতির শিকার হতে হতো না। আমি যখন মাছের ব্যাগটা দিতে চাইলাম না, তখনই ঘটল বিপত্তি। আমার স্ত্রীর রূপ পাল্টে যেতে লাগলো। মুহূর্তের মধ্যেই রূপ নিল এক পিশাচের, এবং চোখ দুটো যেন তার একদম ভেতরে ঢুকে গেল, বিভৎস চেহারা। এরপর সে আমার গলা টিপে ধরল। আমি চিৎকার করার চেষ্টা করছি, গলা দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছে না। পিশাচটা কর্কশ কণ্ঠে আমাকে বলল, মাছ দিবি না? এই বলে আমাকে ধান ক্ষেতের মাঝে ছুঁড়ে ফেলে দেয়। এরপর আমার আর কিছু মনে নেই। পরদিন সকালে জ্ঞান ফিরলে আমাকে আমার বাড়ির আঙিনায় আবিষ্কার করে আমাকে শুইয়ে রাখা হয়েছে। আমার স্ত্রী আমার মাথায় পানি ঢালছে। পরে জানতে পারি আমাকে সারা রাত খোঁজা হয়েছে, কিন্তু কোথাও পাওয়া যায়নি। আজ সকালে আমাকে বটতলায় অজ্ঞান অবস্থায় পাওয়া গেছে। আমার পাশেই একটা মরা কুকুরকে দেখতে পাই, যেটা গত রাতে আমার সাথে ছিল। আর আমার বাজারের ব্যাগটা ছিল আমার হাতেই, কিন্তু সেটাই কোনো মাছ ছিল না। এরপর আমি গত রাতের পুরো ঘটনাটা বলি। সব শুনে আমাদের গ্রামের একজন হুজুরের সঙ্গে কথা বলেন সবাই। সেদিন বিকেলেই হুজুর আমার বাড়িতে এসে আমাকে পানি পড়া এবং তাবিজ দেন। হুজুর আমাকে সবসময় তাবিজটি পরে থাকতে বলেন এবং পরবর্তীতে ওই গাছের নিচ দিয়ে না যাওয়ার পরামর্শ দেন, শরীর বন্ধ রাখার পরামর্শ দেন। হুজুরের কথা মতো আমি এখনো সেই তাবিজটি পরে থাকি এবং শরীর বন্ধ রাখি। আল্লাহর রহমতে আমার সাথে আর কখনো কোনো অতি প্রাকৃতিক ঘটনা ঘটেনি। আলহামদুলিল্লাহ, এখন আমার পরিবার নিয়ে আমি সুখে আছি। সবাইকে আসসালামু আলাইকুম। ধন্যবাদ রাসেল ভাই ঘটনাটি পড়ে শোনানোর জন্য। লেখায় কোনো ভুল ত্রুটি থাকলে মাফ করবেন। যদি ভালো লাগে অবশ্যই ভূত.com-এর শ্রোতাদের সাথে শেয়ার করবেন। আমার কাছে আরো ঘটনা আছে যেগুলো পরবর্তীতে শেয়ার করব। ভূত.com-এর পরিবারের জন্য শুভকামনা রইল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং ভূত.com-এর সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম। এই বলে প্রত্যয় হাবিব অর্ক তার ঘটনা শেষ করেছেন। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন, যদি ভালো না লাগে তাও আমাদেরকে জানাবেন। একটা কথা, এইখানে কুকুরটা কেন মারা গেল এটা একটা প্রশ্নবোধক চিহ্ন হয়ে থাকলো। আমার কাছে মনে হয় এই কুকুরটা আপনাকে আসলে বাঁচাতে এসেছিল এবং সেই জিনের কবল থেকে হয়তো রক্ষা করতে এসেছিল। লিসেনার্স, আপনাদের কি মনে হয় জানাবেন আমাকে। Booth.com
রাসেল। স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে। আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। বলেছিলাম যে আজকে একজন স্পেশাল মানুষ ভূত.com-এ থাকবেন, আর তিনি হচ্ছেন হাফেজ মাইনুদ্দিন ভাই। সুতরাং হাফেজ মাইনুদ্দিন ভাইয়ের একটি ঘটনা আমরা এখন শুনে আসব। আশা করছি তার এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের জানাবেন। আর হাফেজ মাইনুদ্দিন ভাইকে অনেক 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 ধন্যবাদ আমাদের সাথে ঘটনা শেয়ার করার জন্য, এইভাবে আমাদেরকে সাপোর্ট করার জন্য, সব সময় আমাদের পাশে থাকার জন্য। আমরা চলে যাচ্ছি হাফেজ মাইনুদ্দিন ভাইয়ের একটি ঘটনায়। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি। আশাবাদী ভূত.com এর সমস্ত শ্রোতাবিন্দুরাও খুব ভালো আছেন। আমি আজকে একটি ঘটনা শেয়ার করতে যাচ্ছি, যে ঘটনাটা খুব শীঘ্রই ঘটে গেছে। আজ থেকে প্রায় 3 সপ্তাহ হয়ে গেল। আমি একটি মাহফিলে গিয়েছিলাম। দোয়ার মাহফিল ছিল আমাদের পুরানো ঢাকায়। তো সেখানে আমি দোয়ার মাহফিলে যখন যাই, তো বিশেষ করে একজনের খুব পরিচিত, তার সাথে আমার দেখা হয়। সে আমাকে তার বাড়িতেও নিয়ে যায়। তো আমি তার বাসায় যাই এবং উনি আমাকে বলেন যে ওনার বাড়িতে বেশ অনেক দিন ধরে কিছু সমস্যা দেখা যাচ্ছিল। তো আমি বললাম, ঠিক আছে, আজকে তো আমি একটি দোয়ার মাহফিল আসছি, সময় খুবই কম আমার জন্য, আমি আজ দেখি এবং একটা ব্যবস্থা একটা দিয়ে বলতে আমি কিছু বলে যাচ্ছি নিয়ম কানুন। এই নিয়ম কানুনটা দেখে 2-3 দিন পরে আমার সাথে যোগাযোগ করবেন। আমি পরে আবার আসবো, এসে এটা দেখব। তো বিশেষ করে সেই দিন আমি তার ঘরে যখন যাই, তার ফ্যামিলি সকলেই আমার সাথে একটু আলোচনা কথাবার্তা গুলো বলে। তার একটি 12-13 বছরের মেয়ে আছে, ক্লাস 5-এ পড়তেছে। তো বিশেষ করে ও আমাকে অনেকগুলো কথা বলেছে ওর বাড়ির সমস্যা বিষয়টায়। রাত্রে ঘুমাবার সময় ওদের দরজাটা যখন বন্ধ করা হয়, খুব বারবার জোর দিয়ে খোলার চেষ্টা করে। এখন কে করে সেটা তারা জানে না, কিন্তু এটা তো ঘরের ভিতরে, বাহিরে না, যে এমন মেন গেট, এটা হচ্ছে ঘরের ভেতরে যে দরজা, ওনার বেডরুমে যে দরজাটা, সেইটার কথা বলা হচ্ছে। যে খুব এমন জোরালো শব্দ করে, খুলবার চেষ্টা করে, কিন্তু তারা খুব ভয় ভীতি পায় যে এই এমন করে দরজাটা খোলার চেষ্টা কে করতেছে। এমনি করে তাদের আরো কিছু ভয়ানক, গোসলখানা যখন ওরা যায়, দরজাটা ওইটাও নক করে। রান্না করতে যাওয়ার সময় কথার শব্দ পাওয়া যায়, কেমন একটি বাঁশি বাজালে, যেমন বর্তমানে আমাদের শীষ যে যাওয়াটা বলে, শীষ ময়লা আবর্জনা যখন নিতে আসে একটি বাঁশি বেজে বাজায়, হুইসেল, তো ঠিক এইরকম বাঁশি বাজাতে থাকে। এরকম নানান রকমের জিনিসগুলো হতে থাকে, যা খুব ভয়ঙ্কর। পরবর্তীতে আমি জিজ্ঞেস করলাম যে কোনো গন্ধর বিষয়, যেটা যে ভালো খুশবু আসে না বিশ্রী কোনো গন্ধ আসে। তো ওরা বললো আমরা খুব বিশ্রী গন্ধ পাই, এমন বিশ্রী গন্ধ পাই, কিন্তু বিশেষ আমরা এটা তালাশ করি যে কোথার থেকে আসে। সব রুমগুলো বা তাদের সব জায়গাতেই তালাশ করা হয়, নিচতলা, বাড়ির ওপর, ছাদের চারপাশেই তারা খোঁজে এই বিশ্রী গন্ধটা কোত্থেকে আসে, কিন্তু তারা খুঁজে পায়নি। ঘর থেকেই তাদের বেশিরভাগই যে ঘরটাতেই তারা প্রবেশ করে, প্রতিটা ঘর থেকেই দেখে যে বিশ্রী গন্ধ আসে। পরবর্তীতে আমি যখন ওনার বাসায় গিয়ে বসি, তাদের সাথে কথাবার্তা বলি, আমি সেদিন শুধু একটু নর্মালি হালকা তাদের বলে আসছিলাম যে আজকে এই কাজটা করতে হবে, এটা করবেন এবং 2-3 দিন পরে আমার সাথে যোগাযোগ করবেন। তো ভাইজান, পরবর্তীতে আমি যখন চলে আসলাম রাত্রেবেলা, যখন আমার ওই নিয়ম তারা করেছিল, পরের দিনই সকালবেলা আমাকে ফোন করেছিল যে গতকাল যে আমরা নিয়ম দিয়েছিলাম তাদের জন্য একটি খুব ভয়াবহ পরিস্থিতি হয়েছিল। সে তার মেয়ে আমাকে বলল যে ওনারা রাত 9টা বা 10টার দিকে এই কাজগুলো করার পর থেকে তাদের কারো শরীরটা সুস্থ ছিল না। সকলের হঠাৎ করে ঘাড়ের থেকে নিয়ে মাথা প্রচন্ড ব্যথা। এক একজনে ভেবেছিল তাদের খুব প্রেসার উঠেছে, প্রেসার মাপতেছে, কেউ খুব দুর্বল হয়েছে, কেউ খাওয়া দাওয়া ঠিক মতো করতে পারেনি। এবং আরো বিশেষ করে ঘর পুরো প্রত্যেকটা রুম গুলো অনেক গরম হয়ে আসলো এবং মনে হচ্ছে যে ও বেশি রকম খেপে গেল। তো বিশেষ ওই বাচ্চাটা তার বেডরুম
যে আমার সাথে কথা বলেছে, 12-13 বছরের যে একটা বাচ্চা 5-এ পড়ে, ও আমার সাথে যে বিশেষ করে এগুলো নিয়ে আলোচনা করলো। ও আমাকে বলল তার ঘর থেকে অনেকগুলো কথাবার্তা আলোচনা চলছে। ও তার ঘরে প্রবেশ করে এবং আমি যে নিয়মটা বলেছিলাম যে ওর ঘরেই কোরআনুল করিম তেলাওয়াত ছাড়তে, সূরা বাকারাটা ছেড়ে দিতে, ওইটা করেছিল বলেই আজকে এমন অবস্থা হয়েছিল। তো ও আবার দেখতে গিয়েছিল যে সূরা বাকারা চলছে, কোরআন তেলাওয়াত, কিন্তু এত কথা কে বলছে এই ঘরটাতে, এরকম কিছু নিয়ম ছিল। ওই ঘরটা তো খালি থাকার কথা। যখন গেল দরজাটা আপনি ঠিকই বন্ধ হয়ে গেল। এখন মেয়েটি খুব চেষ্টা করলো দরজা খুলবার, কিন্তু খুলতে পারেনি। এমন একটা বুদ্ধিমতী মেয়ে যে সে ও চিৎকার করলো আল্লাহু আকবার বলে। যখন আল্লাহু আকবার বলে চিৎকার করলো এবং মেয়েটি বললো যে খুব শরীরটা কাঁপতেছিল, কিন্তু দরজাটা ওর বাবা খুললো। খুলে বলছে, মা কি হয়েছে, ভয় পেও না, আমি আছি। মেয়েটি খুব কাঁপা কাঁপা সরে তার মাকেও সে ডাকলো। তার মা ছুটে আসলো, এসে তার মা জিজ্ঞেস করলো কি হয়েছে, বলে এই ঘটনা, দরজাটা বন্ধ হয়ে গেছিল, আমি খুলতে পারিনি, পরে বাবা খুলেছে। বলে বাবা খুলেছে, বাবা তো বাসায় এখনো আসে নাই, বাবা আসতে আরো দেরি আছে। তখন আরো একটি ভয় পেল। তখন আশপাশে সব খোঁজাখুঁজি শুরু করে দিল। তো মূলত সেই দিন তার বাবাও খুব দেরি করেই আসছিল, বাসায় ছিল না। তাদের একটি প্রোগ্রামে যাওয়া কথা ছিল, তারা যায়নি আমার কাজের জন্য, তারা ওই কাজ করেছিল। তার বাবা সেই দিন আরো খুব দেরি করে আসা। কিন্তু মেয়েটি যে ভয় ভীতি পেল এবং দরজাটা যে বাবা খুললো সেটা কে ছিল, মেয়েটি এখনো সেটা প্রশ্ন। এবং বাসায় আমরা ওই কাজগুলো করবার যখন বলেছিলাম, যখন ওই কাজ করবার সময় তাদের আরো খুবই অবস্থান ছিল। এখন তাদের এমনই একটি প্রশ্ন ছিল যে ঘরে তাহলে এই জিন বা ব্ল্যাক ম্যাজিকের এটা কি কি ছিল তাদের ঘরে। তো পরবর্তীতে আমি গিয়েছি 2-4 দিন পরবর্তীতে আমি যখন যাই, সেখানে গিয়ে দেখি যে তাদের বিশেষ করে আজ নয়, বহুদিন যাবৎ ধরেই তাদের ক্ষতি করবার মতো তাদের খুবই কাছের নিকট মানুষগুলো ব্ল্যাক ম্যাজিক করে সেখানে জিন রেখেছে। যে ঘর থেকে আমরা কিছু তাবিজের মতো কাগজ লেখা এগুলো পেয়েছি, বের করেছি, এবং আরো অনেক কিছু ব্ল্যাক ম্যাজিকের সরঞ্জাম গুলো বের করেছি। বের করে দেখালাম, চারদিকে তাদের ছড়ানো ছিটানো ছিল, বাড়ি ছাদের উপরে দেওয়া ছিল, তাদের বাড়ির নিচেও ছিল, চারদিক এইগুলো করে তাদের বাড়ির থেকে সমস্যা করেছিল যেন এইরকম ভয় ভীতিতে এই বাড়ির মানুষগুলো তারা না থাকতে পারে। এখনো তাদের ভিতরে কিছু সমস্যা হচ্ছে, যেটা আগের তুলনায় খুবই কম। তবে আমি একটু ব্যস্ততার কারণে পুরোপুরি কাজটা করতে পারিনি। তবে ইনশাল্লাহ পরবর্তীতে আবার যাব। কিন্তু ভয় হচ্ছে তাদের ঘরের ভিতরে সব সময়, এমনকি সকাল রাত দুপুর কোনো সময় নির্ধারিত নেই, যখন তখন তাদেরকে ভয় ভীতি তাদেরকে দেখায়। এবং মেয়েটা প্রকাশই দেখতে পারে যে তার মাথার সামনে অনেক সময় বা ঘরের যে কোনো একটি কোণের ভিতরে সাদা কাপড়ের মতো বা বিভিন্ন কাপড়, পুরো কাপড় দিয়ে ঢেকে একটি বিভৎস চেহারা সে মেয়েটি দেখতে পারে। তো ইনশাল্লাহ আমরা খুব শীঘ্রই তাদের এই ব্যবস্থাটা করে দেব। আমি ব্যস্ততার জন্য যাওয়া হচ্ছে না, আমাকে আবারও যোগাযোগ করা হয়েছে। তো ভাইজান, আমার ঘটনাটা এখানেই বলা ছিল। ইনশাল্লাহ আমিও স্টুডিওতে আসবো এক সময়, দোয়া করবেন আমার জন্য। আসসালামু আলাইকুম। লুকোচুরি খেলবি? লুকোচুরি তুমি লুকা, আমি ঠিকই তোমাকে খুঁজে পাবো। .com with Russell. ওয়েলকাম ব্যাক। আরো একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল, আশা করছি ভালো আছেন, ভালোর দলে আছেন। আর 213তম এপিসোডে এইবার একটা অডিও ক্লিপ শোনার পালা। আশা করছি অডিও ক্লিপটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে আমাদের জানাবেন, ভালো না লাগলেও জানাবেন। কয়েকদিন ধরে অডিও ক্লিপ
বেশ ভালো যাচ্ছে। গত সপ্তাহে আমরা আসলে কিছু রিপিট করেছিলাম অডিও ক্লিপ। এটা একদমই ভুলবশত, অনিচ্ছাকৃত ভুল। আই এম রিয়েলি সরি ফর দ্যাট, বাট আজকে সে ধরনের কোনো কিছু হবে না বলেই আশা করি। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি আপনি ভালো আছেন এবং ভালো দলে আছেন। আমি মোহাম্মদ সবুর, আমার বাসা নাটোর লালপুরে। আমি আজকে যে ঘটনাটা শেয়ার করবো সেটা আমার নিজের সাথেই ঘটেছে 2020 সালের সেপ্টেম্বর মাসের 12 তারিখে। তো ঘটনাটি ঘটে লালপুর বাজারে। লালপুর হয়তো অনেকে চিনেন, নাটোর জেলার। তো আমি একদিন বাজারে যাচ্ছিলাম, যাওয়ার পথে আমার বন্ধুর সাথে দেখা, তার নাম রাব্বি। সে আমাকে বলে সে তার মামার বাড়ি যাচ্ছে, আমাকে তার সাথে যেতে হবে। তো আমি বললাম যে আমি বাজার থেকে বাসায় যাচ্ছি। চুল কাটছিলাম আমি তখন, চুল কেটে তো গোসল করি না, এইভাবে যাওয়া তো সম্ভব না। তো আমি গোসল টোসল করে তারপরে ফ্রেশ হয়ে একবার যাবো। তো সে বললো যে অনেক রাত হয়ে গেছে, এখন বাসায় যাওয়ার দরকার না, এইভাবে চল, পরে এসে হয়তো সকালে গোসল করবি, তো এমনটা কিছু বললো। পরে আমরা দুজন গেলাম। যাওয়ার পরে রাস্তায় হঠাৎ আমার প্রস্রাবের জন্য আমি প্রস্রাব করতে বসলাম রাস্তার পাশে। আর প্রস্রাব করলাম প্রায় 30 সেকেন্ডের মতন। তারপরে যখন আবার যাওয়ার জন্য আমি যখন উঠে আমার প্যান্টের চেনটা লাগিয়ে আবার যখন পিছনে ঘুরলাম, তখন দেখি রাব্বি আমার পাশে নাই। তো আমি তো অনেকটা ভয় পেয়ে গেছি, তার কারণ আমরা যেখান দিয়ে যাচ্ছিলাম আর যে রাস্তার পাশে তখন কেউ ছিল না, শুধু আমি আর রাব্বি ছিলাম। রাত আনুমানিক তখন 10টা বাজে। তারপরে আমি অনেক খুঁজলাম, আমার কাছে ফোন ছিল, তোকে আমি ফোন দিলাম। ফোন দিয়ে ফোন রিসিভ করলো। রিসিভ করার পর আমি বললাম, কিরে রাব্বি কই গেলি, হ্যান ত্যান শাসন তেরোর মধ্যে। তো ওই বললো যে আমি তো বাসায় আছি। কে, তুই চুল কেটে বাসায় আসিসনি এখনো? তা আমি তো অবাক হয়ে গেলাম তখন যে কি ব্যাপার, ইয়ার্কি হয়তো বা ইয়ার্কি করতেছে, বন্ধুর হয়তো বন্ধুদের সাথে এমন করেই। তা আমি বললাম ইয়ার্কি করার সময় না এখন, তাড়াতাড়ি চল তো, বাসায় যেতে হবে, তুই গোসল করতে হবে। তো আমাকে বললো যে রাব্বি আমাকে বললো যে তুই কি পাগল টাগল হয়ে গেছিস নাকি, যে যে চুল কাটবে, আমি তুই তো আমাকে বলে গেলি যে আমি চুল কেটে বাসায় চুল কাটতে যাচ্ছি বাজারে। তা আমি বললাম আমি বাজার থেকে তো চুল কেটে আসলাম, তুই তো আমাকে নিয়ে এলি তোর মামার বাড়ি যাওয়ার জন্য, এখন আবার কই হারা পালাই আবার ইয়ার্কি করতেছিস। তো সে আমাকে বললো যে পাগল টাগল হয়ে গেছিস নাকি, গাঁজা মাজা খাইছিস নাকি, এমনটা কিছু বলে আমাকে মানে ইগনোর করতেছে। ওই হয়তো ভাবছে আমি আর কি করতেছি, কিন্তু আমি তো মনে করতেছে ওই আর কি করছে আমার সঙ্গে। তো আমি আর দেরি না করে তাড়াতাড়ি ওখান থেকে যেমন ব্যাগ যাচ্ছিলাম, ব্যাগ চলে আসলাম। তো আমার শরীরে যত শক্তি ছিল, আমি যত জোরে সম্ভব আমি বাসায় চলে আসলাম। আসার সরাসরি বাসায় থেকে সরাসরি আমি রাব্বির বাসায় চলে গেলাম। তারপর দেখি ও বাসাতে আছে, খাবার খাচ্ছিল। তো আমি শিওর হওয়ার জন্য তার আম্মুকে জিজ্ঞাসা করলাম যে রাব্বি এতক্ষণ কই ছিল? বললো যে ওই তো বাসায় ছিল, ফ্রি ফায়ার খেলতেছিল ফোনে। কি হয়েছে? তো আমি ঘটনাটা রাব্বির মাকে সবকিছু বললাম। তারপরে আমাকে আশ্বস্ত দিল যে এমনটা হতে পারে, অনেক রাত হয়েছে, এখনকার যুগ জামানা এমনিতে ভালো না, কখন কি হয় না হয়, সাবধানে থেকো তোমরা। আর অনেক রাব্বিকে অনেক বকাবকি করলো যে তুই ওর সাথে যাসনি কেন। তা আমি বললাম আমার কোনো দোষ নাই, ওই ওকে আমি বলে গেছিলাম। তো আমি আবার বাজারের সাথে দেখা হয়ে গেল, তো আবার বললো যে ও নাকি আবার মামার বাড়ি যাচ্ছে, তো আমাকে নিয়ে যাওয়ার জন্য বললো। তো আমি ওর সাথে গেলাম, যাওয়ার পরে এই ব্যাপার। তারপরে আমি ওর রাব্বির মা আমাকে বাসায় রেখে আসলো, আমি তো অনেক ভয় পেয়েছিলাম, বুঝতে পারতেছিল। তো বাসার পরে আমি বাসায় তো সবাইকে বললাম। তারপরে আম্মু গোসল আর করলাম না, গোসল করার সময় সুযোগ পাই নাই। আমি ভাতও খাইনি সেদিন রাতে, আমি ঘুমাই পড়ছি ভাবে। ঘুমানোর পর সকালে আমার প্রায় 2 দিন শরীরে অনেকটা জ্বর ছিল। তারপরে যাই হোক সেরে গেছে। তারপর থেকে আজ 3 বছর হলো আর কোনো ঘটনা ঘটেনি। মানে 3 বছর হলো কোনো এসবের বিষয়ে কোনোভাবে আর জড়াইনি। আর ওটা ভুলেও গেছি আমি। আর আমি ভূতে আমি শুনতাম আগে, আমার ভাই শুনতো, আমি ভাই শুনতাম, ভাইয়ের সাথে শুনতাম, কিন্তু আমি নিজে কোনোদিন শুনিনি আমার ফোন থেকে। আমার ভাইয়ের ফোনে শুনতাম, আমি ভাইয়ের সাথে শুনতাম। তো যখন ভূতে বন্ধ হয়ে যাওয়ার পরে ভূত.com শুরু হলো, তখন থেকে আমি নিজে আমার নিজের ফোনে শুনি। অনেক ভালো লাগে শুনতে, একটা এক প্রকার নেশা হয়ে গেছে কেমন জানি আমার, প্রত্যেক দিনই শোনা লাগে আর কি। লাইভ না শুনতে হলে ডাউনলোড করে শুনি। আর রাসেল ভাই, আপনার কাছে অনুরোধ, যদি ঘটনাটা অবশ্যই ভালো লাগে, 100% সত্য ঘটনা এটা। আমি সেমন একটা গুছিয়ে বলতে পারলাম না অনেক কাজ থাকার কারণে। দেখ, রেকর্ডিং করলাম, লেখার সময় নাই। তো ঘটনা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। আর এটা অবশ্যই শুক্রবারে শেয়ার করবেন, তার কারণ আমার সাথে সাথে অনেক আরো 20-25 জন আমার বন্ধু বান্ধব সবাই এটা শুনে, আমার কারণে শুনে, আমি শুনি, তারাও শুনতো আমার সাথে। তো তারা অবশ্যই তারা কেউ লাইভ শুনে, কেউ ডাউনলোড করে শুনে। তো যদি শুক্রবারে শেয়ার করেন তাহলে অবশ্যই তারা শুনতে পাবে, অনেকটা খুশি হবে তারাও। তার কারণ রাব্বিও শুনলে রাব্বি অনেকটা খুশি হবে যে আসলে তারাও তো অ্যাক্টিভেটেড ছিল এটার ভিতরে।
তো ধন্যবাদ রাসেল ভাই, আসসালামু আলাইকুম। আজ আবার শুনতে পাচ্ছেন শব্দটা? ভয়ের আরেক নাম ভূত.com with Russell. আরো একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সামনে ঈদ, আপনাদের ঘটনা চাই এবং ঘটনা পাঠাতে হলে আমাদের ইমেল অ্যাড্রেসটি মনে রাখুন। আমাদের ইমেল অ্যাড্রেস russell.booth.com@gmail.com। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনা শুরুতে অবশ্যই উল্লেখ করুন ঘটনাটা আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তাদের কাছে এক্সপেক্ট করবো তারা যেন আমাদের অডিও ক্লিপ পাঠান। এখন তো ফোনে জাস্ট রেকর্ড করলেই অডিও ক্লিপ হয়ে যায় এবং সেটাকে সেন্ড করে দিলেই আমরা পেয়ে যাই। আমাদের এই মুহূর্তে আমরা আশা করব যে আপনাদের সাথে একটা চমৎকার ঘটনা শেয়ার করব। চলুন কথা না বাড়িয়ে ঘটনায় যাওয়া যাক। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি জানি আপনি সবসময় ভালোর দলে, এই জন্য আর জিজ্ঞেস করলাম না আপনি কেমন আছেন। আমি 2011 সাল থেকে নিয়মিত ভূত এফএম শুনতাম। যখন ভূত এফএম বন্ধ হয়ে যায় অন্য সবার মতো এটাও ছিল আমার জন্য খুবই একটা দুঃখজনক সংবাদ। তো আপনি যখন ভূত.com চালু করলেন এটা আমাদের সবার জন্য একটা বড় একটা প্রাপ্তি। ভূত.com দীর্ঘজীবী হোক এই কামনা রইল। তো আমি সরাসরি ঘটনায় চলে যাই। প্রথমে আমি আমার পরিচয় দিয়ে নিই। আমার নাম আবেল হাসান, হোম ডিস্ট্রিক্ট মানিকগঞ্জ জেলার ঘিওর থানার তিরুশ্রী গ্রামে আমার বাসা। তো ঘটনাটি যার সাথে ঘটে এমনকি সঙ্গত কারণে আমি তার নাম এবং জায়গাটি বিশেষভাবে বলছি না। আর ঘটনাটি ঘটে আজ থেকে অনেক বছর আগে, এটা পাকিস্তান পিরিয়ডের একটি ঘটনা। আর এই ঘটনাটা আমি শুনেছি আমার আব্বুর কাছ থেকে। তো ঘটনার দিন একজন ব্যক্তি, তার নামটা আমি বলছি না, তিনি সে আমলে ছিলেন পেশায় একজন ইঞ্জিনিয়ার। তিনি ভীষণ সাহসী এবং জেদি টাইপের লোক ছিলেন এবং তিনি কোনোভাবে প্যারানরমাল কোনো ঘটনা, ভূত টুত এগুলা বিশ্বাস করতেন না। ঘটনার দিন তিনি একটি পার্শ্ববর্তী একটি গ্রামে যান একটা অনুষ্ঠানে। তো অনুষ্ঠানে থাকতে থাকতে অনেক লেট হয়ে যায়। উনি যখন বাসায় আসতে থাকেন তখন প্রায় রাত 12টা। আর ওনার আসার পথে একটি বট গাছ পড়েন। আর সেই সময় বট গাছকে নিয়ে অনেক কথাই প্রচলিত ছিল যে অনেকেই অনেক খারাপ কিছু নাকি বট গাছে দেখতে পায়। তো ওই বট গাছটা এলাকাবাসীর কাছে একটা হরর জায়গা নামে পরিচিত ছিল। উনি যখন ওই বাসা থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন তখন ওনাকে অনেকেই বলেছিল যে আপনি এত রাত হয়ে গেছে তো আপনি থেকে যান, কিংবা আপনাকে এগিয়ে দেওয়া হোক, আপনার সাথে কেউ যান। তো উনি এগুলা অগ্রাহ্য করে যে না আমি একাই যেতে পারবো আর আমার থাকার দরকার নেই। তো উনি রাস্তা ধরে যেতে থাকেন। আর সেদিন ছিল পূর্ণিমা, ভরা পূর্ণিমা। উনি যখন রাস্তা ধরে সামনে এগোতেছিলেন উনি দেখেন যে রাস্তার দুপাশে চকে অনেক ঘোড়া। তো স্বাভাবিক ক্ষেত্রে এত রাতে এত ঘোড়া থাকার কথা না, যদিও অনেক সময় রাতের বেলা অনেকে ঘোড়া ছেড়ে দেয় ঘাস খাওয়ার জন্য, তবে সেদিনের ঘোড়ার পরিমাণটা অনেক বেশি ছিল। তারপরে উনি স্বাভাবিকভাবে ধরে নেন যে না এত রাতে হয়তো বা থাকতে পারে। উনি নিজেকে সান্ত্বনা দিতে থাকেন। উনি যখন একটু একটু করে সামনে এগোতে থাকেন উনি একটা জিনিস খেয়াল করেন যে ঘোড়াগুলো ওনাকে অনুসরণ করছে এবং কি ঘোড়াগুলো প্রায় ওনার সাথে তাল মিলিয়ে সামনে এগিয়ে যাচ্ছে। তো উনি বিষয়টা একটু অন্যরকম লাগে ওনার কাছে। তবু উনি নিজেকে সান্ত্বনা দেন হয়তো বা কোনো একটা কারণে বা রাতের বেলা ঘোড়াগুলো ওনাকে কোনো কারণে হয়তো অনুসরণ করছে। তো চারপাশে খুরের আওয়াজ এবং কি ঘোড়ার চিৎকার তার ভিতর দিয়ে উনি এগিয়ে যাচ্ছিলেন। তো এগোতে এগোতে যখন উনি বট গাছের সামনে চলে আসেন বা বট গাছের নিচে চলে আসেন তখন সবচেয়ে ভয়ানক ঘটনাটি ঘটে। তো উনি দেখতে পান ওই বট গাছের নিচে আসার পর ঘোড়াগুলো ওনাকে চারপাশ থেকে ঘিরে ফেলে এবং কি ঘিরে ফেলে ওনাকে কেন্দ্র করে চক্রাকার করে ঘুরতে থাকে।
তারপরেও উনি নিজেকে ধরে রাখার চেষ্টা করেন এবং নিজেকে সান্ত্বনা দিতে থাকেন। কিন্তু একটা সময় উনি খেয়াল করেন যে ঘোড়াগুলোর হাঁটুর নিচের অংশ নেই। দ্যাটস মিন ঘোড়াগুলো শূন্যের উপর ভর করে ওনার চারপাশে ঘুরছে। তো এই জিনিসটা দেখার পর উনি আর নিজেকে কন্ট্রোল করতে পারেন না। উনি একটা চিৎকার দেন, চিৎকার দিয়ে সাথে সাথে জ্ঞান হারিয়ে ফেলেন। পরবর্তীতে মানুষ ওনাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। তো 3-4 দিন পর ওনার জ্ঞান আসে। জ্ঞান আসার পর উনি সবার সাথে ঘটনাটা শেয়ার করেন যে এরকম এরকম ওনার সাথে ঘটেছিল। কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় উনি আর বাঁচেন না। তিনি তার কিছুদিনের মধ্যেই অসুস্থ অবস্থায় মৃত্যুবরণ করেন। তো রাসেল ভাইয়া, ঘটনাটা খুবই ছোট এবং কি সম্পূর্ণ সত্য একটি ঘটনা। আমার কাছে আরো অনেক ঘটনা আছে। যদি এই ঘটনাটা সিলেক্ট হয় সামনে ইনশাল্লাহ আরো ঘটনা পাঠাবো। তো রাসেল ভাই ভালো থাকবেন। আর ভূত.com এর সকল লিসেনারদের প্রতি ভালোবাসা রইল। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। Boot.com with Russell. আসসালামু আলাইকুম রাসেল ভাই, আসসালামু আলাইকুম লিসেনার্স। আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আপনারা সব সময় ভালোর দলে থাকেন আশা করি। আমি রাকিব কুড়িগ্রাম থেকে বলতেছি। এটা ভূত.com এ পাঠানো আমার তৃতীয় ঘটনা। এই ঘটনাটা আমি শেয়ার করি আমার মেসের এক বড় ভাইয়ের কাছ থেকে। তিনি এক সময় মাদ্রাসায় অধ্যয়নরত ছিলেন। যাই হোক, তিনি এখন আর মাদ্রাসায় পড়াশোনা করেন না, এখন স্কুল লাইনে পড়াশোনা করেন। তার কাছ থেকেই ঘটনাটা শোনা, আজ থেকে 4 বছর আগে। যাই হোক, বেশি কথা না বলে আমি ঘটনায় চলে যাই। ঘটনাটা ঘটে আজ থেকে 4 বছর আগে। উনি যখন নতুন নতুন হাফিজিয়া মাদ্রাসায় ভর্তি হয়, আপনারা জানবেন হয়তো যে যারা হাফিজিয়া মাদ্রাসায় পড়াশোনা করে তাদের একটা লজিং বাড়ির প্রয়োজন হয়, যেখান থেকে তারা 3 বেলা খাবার এনে মাদ্রাসায় এনে খায়। সেই জন্য তাকে একটা লজিং বাড়ি খোঁজা লাগছে এবং লজিং বাড়ি খুঁজতে খুঁজতে মাদ্রাসা থেকে 2 কিলোমিটার দূরে একটা জায়গায় একটা লজিং বাড়ির সন্ধান পেয়েছে। মানে তাদের লজিং বাড়ি মাদ্রাসা থেকে 2 কিলোমিটার দূরে। রাসেল ভাই, ওই লজিং বাড়ি থেকে মাদ্রাসার দূরত্বে রাস্তাটা এরকম যে কিছু দূর এগোলে 2 কিলোমিটারের মতো রাস্তা, আপনার 1 কিলোমিটার রাস্তা হলো জনবহুলপূর্ণ, আর 1 কিলোমিটার রাস্তার এক পাশে অনেক জঙ্গল আর এক পাশে অনেক বাঁশঝাড়। সকালে ভাত এনে মাদ্রাসায় এনে খেতে হতো, আর দুপুরেও ভাত এনে মাদ্রাসায় খেতে হতো। কিন্তু রাত্রে যখন সে সেখানে যেত, সেখানে তার সাথে তার এক ভাই যেত। তার ভাইটার নাম ছিল মেবি সুমন ভাই। তার সাথে সুমন ভাই প্রতিদিন রাতে তার সাথে লজিং বাড়ি যেত, সেখান থেকে ভাত এনে আবার তারা একসাথে আসতো। এভাবে প্রথম কয়েকদিন কাটলো। কাটার কিছুদিন পরে একদিন ওই বড় ভাই আর সুমন ভাই যাওয়ার পর যখনই জনবহুলপূর্ণ রাস্তা 1 কিলোমিটার রাস্তা পার হওয়ার পর সুমন ভাই তাকে বলে যে আমি এইখানে দাঁড়াই, আমার একটু কাজ আছে, তুমি যাও খাবার নিয়ে আসো, আমি এই জায়গায় আছি, এখান থেকে আমরা আবার একসাথে মাদ্রাসায় ফিরবো। যে কথা সেই গাছ, তিনি চলে যায় খাবার আনতে এবং খাবার নিয়েও আসে। দেখে সুমন ভাই সেখানে দাঁড়িয়ে আছে। সে বলে যে তাহলে চলেন। তখন তারা একসাথে হাঁটতে থাকে, কিন্তু একটা জিনিস লক্ষ্য করে যে কিছু একটা পোড়া পোড়া মানে গন্ধ। তারপরে সুমন ভাই তার থেকে অনেক দূরত্ব বজায় রেখে হাঁটাহাঁটি মানে তার সাথে হাঁটছে। কিন্তু স্বাভাবিকভাবেই সুমন ভাই যখন তার সাথে যেত এবং মাদ্রাসায় ফিরতো, তারা গল্প করতে করতে যেত, যাতে কারো ভয় না লাগে, তারা স্বাচ্ছন্দ্যে মাদ্রাসায় ফিরতে পারে। কিন্তু সেদিন সে লক্ষ্য করলো যে সুমন ভাই অনেক দূরত্ব বজায় রেখে চলছে, কোনো কথা বলছে না। হঠাৎ তার ফোনে রিং বাজলো যে সুমন ভাই।
এটা দেখে তো সে হতভম্ব হয়ে গেল। তারপরে সুমন ভাইয়ের দিকে তাকালো, কিন্তু সে লক্ষ্য করলো যে সুমন ভাইয়ের হাতে কোনো ফোন নেই। সে প্রথমে ভেবেছিল যে তার ফোন হয়তো বা চুরি হয়েছে, যার কারণে ফোন দিছে। যাই হোক, সে ফোনটা ধরার পর যখনই সুমন ভাই ওই পাশ থেকে বলে যে, এই তুমি কই, আমি তোমার জন্য সেই কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, তুমি এখন আসতেছো না কেন? সেই মুহূর্তেই সে হতভম্ব হয়ে যায়। হতভম্ব হয়ে যখনই পিছনে তাকায়, তখন দেখে যে সুমন ভাই অনেক দূরে দাঁড়াইছে, তার সাথে আর হাঁটছে না, এবং সেখান থেকে একটা এত জোরে একটা এমন বিকৃতপূর্ণ হাসি দিচ্ছে। হাসি দেওয়ার ফলে ওই সে বড় ভাই অনেক ভয় পায়। ভয় পেয়ে অনেক চিৎকার দিয়ে দৌড়ে কোনো জনবহুলপূর্ণ এলাকায় কোনো একটা জায়গায় যেয়ে সে অজ্ঞান হয়ে পড়ে। তারপরে গ্রামবাসীরা তাকে সেখান থেকে উদ্ধার করে মাদ্রাসায় পাঠিয়ে দেয়। মাদ্রাসায় পাঠানোর পর হুজুররা তাকে প্রশ্ন করে যে কি হয়েছিল। তারপর সে সব ঘটনা খুলে বলে হুজুরদের। পরে হুজুর তার শরীর বন্ধ করে দেয়। এবং তারপরে রাসেল ভাই কি হয় যে, এই ঘটনাটার 3 থেকে 4 দিন পর আরেকদিন তারা রাত্রে খাবার আনতে যায়। সেদিন সুমন ভাইয়ের সাথে তার আরো দুই ভাই ছিল, ওই মাদ্রাসারই 2 বড় ভাই। তারা 3 জনই মূলত ছিল হাফেজ। তারা 3 জন গল্প করতে করতে ওই লজিং বাড়িতে যায়। রাসেল ভাই আরেকটা কথা বলে রাখি যে, লজিং বাড়ি যাওয়ার পর তারা সিদ্ধান্ত নেয় যে তাদের আরো এক বড় ভাই ছিল সেই মাদ্রাসায়। সেই বড় ভাই তাদের ওই লজিং বাড়ির থেকে 5 মিনিট দূরে একটা মাদ্রাসায় ইমামতি করে। তারা সবাই ভাবে, মানে সবার ইয়ার মতে, তারা 3 জনই লজিং বাড়ি থেকে ভাতটা নেওয়ার পর ওই মাদ্রাসায় তার বড় ভাইয়ের সাথে দেখা করতে যায়। তার বড় ভাই ছিল ওই মসজিদের ইমাম। তারা সেখানে গিয়ে তার বড় ভাইয়ের সাথে গল্প করতে করতে অনেক রাত হয়। রাত 10টার মতো বেজে যায়। আর জানেনই তো, গ্রামের দিকে আসলে রাত 10টা মানে অনেক রাত। আমাদের শহরের একটা বা 2টা এরকম একটা অবস্থা। যাই হোক, 10টা বেজে যায়। তারা 3 জন রাস্তা দিয়ে আসতে শুরু করে। আসতে শুরু করার পর আপনার সুমন ভাই হঠাৎ দাঁড়িয়ে বলে যে, তোমরা কি একটা কান্নার আওয়াজ শুনতে পাচ্ছ, কোনো মহিলা? তারপরে সবাই খেয়াল করে দেখে যে একটা কান্নার আওয়াজ আসতেছে, যে কেউ মারা গেলে যে আত্মনাদ করে কান্না করে গ্রামের মা চাচিরা, সেইভাবে কান্না করতেছে কোনো একটা মহিলা। তারপরে কান্নার আওয়াজ উপেক্ষা করে সামনের দিকে আগাতেই লক্ষ্য করে যে একটা মহিলা তাদের সামনে কোনো একটা গাছের আড়াল থেকে সামনে এসে করে, সামনে হুট করে এসে পড়ে। তারা প্রথমে ভাবছিল যে এটা হয়তো কোনো পাগল হবে। তারপর তারা লক্ষ্য করে যে তার ওই মহিলাটার পরনে ছিল আপনার লাল শাড়ি, এবং তার চোখ ছিল পুরো লাল, আগুনের মতো জ্বলজ্বল করতেছিল, এবং তাদের দেখে অনেক বিকৃতি হাসি দিচ্ছিল। বিকৃতি হাসি দেওয়ার পর আপনার সেই মহিলাটা সবাইকে ভয় দেখানো শুরু করে। রাসেল ভাই তারা 3 জনই যেহেতু হাফেজ ছিল, আর ওই বড় ভাইটা যেহেতু তার গা বন্ধ করা ছিল, হুজুরা আগেই বন্ধ করে দিছিল। বন্ধ করে দেওয়ার পর আমাদের সেখানে তাদের এক বড় ভাই ছিল, বড় ভাইয়ের নাম আমার ঠিক মনে নাই। উনি হাফেজ ছিল এবং উনি অনেক সাহসী ছিলেন। সাহসী থাকার কারণে ওই বড় ভাইয়ের হাতে যে টিফিন বাটি ছিল, স্টিলের টিফিন বাটিতে করে খাবার আনতো রাত্রে, সেটা অনেক দোয়া কালাম পরে ওই টিফিন বাটিতে নিয়ে ওই মহিলাটার দিকে ছুঁড়ে মারার পর মহিলাটা দৌড়াতে চলে যায় এবং বলে যে, তোদের অনেক খারাপ কিছু হবে, তোরা আমার সাথে এটা ঠিক করিস নাই। তারপরে তারা সবাই মাদ্রাসায় চলে যায়। তারপর তারা 4 জনে অনেক জোরে একটা দৌড় দিয়ে 2 জন অজ্ঞান হয়ে যায় সেখানে। তার মধ্যে আমার বড় ভাইটা অজ্ঞান হয়ে গেছিল। তারপরে যখন তাদের জ্ঞান ফেরে, সে আর ওই লজিং বাড়িতে খাবার আনে না, এবং অনেক বড় কবিরাজ হুজুর দেখিয়ে তারপরে এই সমস্যাটা সমাধান করে।
তারপরে সে ওই মাদ্রাসা পড়া ছেড়ে দেয় এবং বর্তমানে সে স্কুল লাইনে অধ্যয়নরত আছে। রাসেল ভাই, এই ছিল ঘটনা। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করবেন। Spirit, be here with me. Help me! কে তুমি? .com. Fear returns with Russell. Enemy spotted! আসসালামু আলাইকুম রাসেল ভাই, আসসালামু আলাইকুম লিসেনার্স। আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আপনারা সবাই ভালোর দলেই থাকেন। আমি রাকিব, কুড়িগ্রামের রৌমারী উপজেলা থেকে বলছি। আজকে আমি আরেকটা ঘটনা শেয়ার করবো। এটা আমার নিজের মামার সাথে ঘটেছে একটা ঘটনা। আর সঙ্গত কারণে আমার মামা এখন আর বেঁচে নেই, যার কারণে আমি পরিচয় বলছি না। যাই হোক, বেশি কথা না বলে আমি ঘটনায় চলে যাই। ঘটনাটা ঘটে আমার মামার সাথে আজ থেকে 25 বছর আগে। আমাদের নানার অনেক জমি জমা ছিলেন। জমি জমা থাকার কারণে আমার বড় মামার সেই জমি জমাগুলো দেখাশোনা করতে হতো। জমি জমা দেখাশোনার পাশাপাশি জমিতে পানি দিতে হতো। পানি দেওয়ার জন্য দিনে মেশিনে পানি উঠতো না, সেই জন্য রাত জেগে জমিতে পানি দিত। রাসেল ভাই, আপনারা জানবেন যে গ্রামের যে জমি জমাগুলো, যাদের অনেক জমি জমা থাকে, তারা জমির মাঝখানে একটা কুড়ি ঘরের মতো বানায়। কুড়ি ঘরের পাশে তাদের মেশিন থাকে, সেখানেই তারা রাত থাকে যাতে মেশিন চুরি না হয়ে যায়। যাই হোক, মামা অনেক রাত জেগে ক্ষেতগুলায় পানি দিত। পানি দেওয়ার পর ওই কুড়ে ঘরের বাইরে কাঁথা পেতে সেখানেই শুয়ে পড়তো। চাঁদের আলো, অনেক বাতাস, সেখানে শুয়ে পড়তো গরমের সময়। এমনই একদিন গরমের দিনে মামা সেচে পানি ছেড়ে দিয়ে শুয়ে আছে। শুয়ে থাকার এক পর্যায়ে তাকে একটা স্বপ্নে একটা মানুষ, অনেক বড়, দাড়ি টুপিওয়ালা, হবে 10-12 ফুট, তাকে স্বপ্নে এসে বলতেছে যে তুই আমার রাস্তা থেকে সরে যা, তুই আমার রাস্তার সামনে আমার চলার পথে বাধা হয়ে আছিস। এভাবে বলার পর স্বপ্ন থেকে যখন জেগে ওঠে তখন মামা অবাক হয়। পরে আবার ভাবে যে হয়তো বা উল্টাপাল্টা কিছু ভেবে ঘুমাইছিল, সেই জন্য এরকম স্বপ্ন দেখছে। যাই হোক, ওইরকম কিছু পাত্তা দেয় না। আসলে একটা কথা বলি, ওই সময় মামা ছিলেন একটু কবিরাজ টাইপের, একটু হুজুর টাইপের। এই ঘটনাটা মামা মামির সাথে শেয়ার করে পরের দিন। পরে মামি অনেক ভয় পাওয়ার পরে বলে যে তোমার রাত করে আর পানি দিতে যাওয়ার আর কোনো দরকার নাই। মামা বিষয়টা ওইরকম ভাবে নেয় না।